নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ এবং আপনার সঙ্গে আমি সুমন। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান প্রতিপক্ষ। আন্না হাজারে এবার সরাসরি রাজনীতির বাজারে। লোকসভা নির্বাচনের আগে রীতিমতো গোটা দেশে সাড়া ফেলে দিয়ে যৌথ সাংবাদিক সম্মেলন করে প্রায় টেনিসের পরিভাষায় বলতে গেলে নতুন ইনিংস, নতুন সমীকরণ, নতুন মিক্স ডাবল শুরু করলেন আন্না হাজারে এবং মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে পরিষ্কার ভাষা আন্না হাজারে জানিয়ে দিলেন গোটা দেশে তিনি তৃণমূল কর্মীদের জন্য প্রচার করবেন, প্রার্থীদের জন্য প্রচার করবেন এবং পরিষ্কার জানালেন যে মমতা বন্দ্যোপাধ্যায় গোটা দেশের ব্যবস্থা পাল্টাতে পারেন। কতটা প্রভাব পড়বে, কতটা ইম্প্যাক্ট ফেলবে জাতীয় রাজনীতিতে এই সাংবাদিক সম্মেলন, এই ঘটনা এবং দুর্নীতি বিরোধী মুখ আন্না হাজারের প্রচার, তাই নিয়ে আমাদের এই আলোচনা। আমার সঙ্গে আছেন, আমার একদিকে আছেন রাজ্যের মন্ত্রী মদন মিত্র, তার পাশে রয়েছেন শ্রমিক ভট্টাচার্য বিজেপি নেতা, তার পাশে অধ্যাপক উদয়ন বন্দ্যোপাধ্যায়, আমার অন্যদিকে রয়েছেন সিপিএম নেতা মোহাম্মদ সালিম, আছেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান এবং অধ্যাপক সুমন বন্দ্যোপাধ্যায়। আমরা আলোচনা আসবো, কিন্তু তার আগে দেখাবো আজকের সাংবাদিক সম্মেলনে আন্না হাজারে এবং মমতা বন্দ্যোপাধ্যায় কে কি বললেন। লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বাইরে তৃণমূলের প্রচারের মুখ আন্না হাজারে। दीदी जी से जो उम्मीदवार खड़े होंगे और जितने भी 40% उम्मीदवार खड़े हैं उसको मैं सपोर्ट करूँगा। हाँ, प्रचार करने जाओ ना। বুধবার দিল্লিতে এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভোটের বাদ্যি বাজিয়ে দিলেন আন্না হাজারে। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন তৃণমূলের হয়েই এবার তিনি লোকসভা ভোটে প্রচার করবেন। মমতাকেই যে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান তা ইতিমধ্যেই একাধিকবার বুঝিয়ে দিয়েছেন আন্না হাজারে। এদিনও তাঁর বার্তা, মমতা 100টি আসন পেলে দেশের চেহারা বদলে যাবে। मैं सोचता हूँ अगर ज्यादा नहीं 100 सीट भी आ गए और उसका नेतृत्व दीदी ने किया तो देश बदल जाएगा। सिर्फ 100। তৃণমূলের ব্রিগেড সমাবেশে মমতা দিল্লি দখলের ডাক দিয়েছিলেন। এদিন দিল্লিতে গিয়েও তাঁর গলায় শোনা গেল কেন্দ্রে পরিবর্তনের ডাক। तो इसी के लिए मैंने बताया कि एक देश में बदल ले आना जरूरी है। তৃণমূলকে সর্বভারতীয় রূপ দিতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার দুর্গাপুরের কর্মী সম্মেলন থেকে সেই বার্তাও তিনি দেন। জানিয়ে দেন ত্রিপুরা, অসম, উত্তরপ্রদেশ, বিহার, হরিয়ানা, মণিপুর, অরুণাচল প্রদেশ, ঝাড়খণ্ড সহ আরও বেশ কয়েকটি রাজ্যে তৃণমূল এবার লড়াইয়ে নামবে। ভিন রাজ্যে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রেও অন্যার উপর বড় দায়িত্ব দিচ্ছেন মমতা। नॉर्दर्न इंडिया एंड साउथ इंडिया, अन्ना जी मेरे को बताएंगे कौन कौन सीट में हम लोग लड़ सकते हैं। ये भी देखना पड़ेगा कौन कौन आदमी लड़ने के लिए तैयार है, और अगर अच्छा से कैंडिडेट मिलेंगे तो जरूर हम लोग लड़ेंगे ज्यादा से ज्यादा सीट पे। ये अन्ना जी तैयार करेंगे, मेरे को एडवाइस करेंगे, मैं इसको देखूंगी। মমতা এদিন ফের জানিয়েছেন তৃণমূল লোকসভা ভোটে একলা লড়বে। हम किसी का पार्ट नहीं बनेंगे, जनता ने जो राय देंगे उसका मुताबिक हम लोग एक साथ में बढ़ के तैयार करेंगे। We are not going to support Congress or BJP। তাৎপর্যপূর্ণ, আন্না হাজারে এদিন জানান তাঁর 17 দফার দাবি প্রেক্ষিতে কোনো জবাবই দেননি অরবিন্দ কেজরিওয়াল। তিনি জানিয়েছেন নরেন্দ্র মোদী ও কেজরিওয়ালকে তিনি সমর্থন করবেন না, আবার বিরোধিতাও করবেন না। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি। মদনদা, তোমায় দিয়ে শুরু করবো। আন্নার কথা আমি পরে আসবো, কিন্তু আজকের এই যৌথ সাংবাদিক সম্মেলনের পর একটা জিনিস তো মানবে যে একেবারে সূর্যের আলোর মতো পরিষ্কার হয়ে গেল যে তৃণমূল কংগ্রেসের বা তৃণমূল যে ফেডারেল ফ্রন্টের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন, তার প্রধান মুখ হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পার্টিটার নাম অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, এবং প্রধান মুখ নয়, আমাদের ব্র্যান্ড, আমাদের উইপন, আমাদের ব্যানার। এবং সম্ভবত দেশে এই মুহূর্তে এখন একটাই দল যারা বলতে পারে যে আমার লিডারের একটা কথা এক মুহূর্তের মধ্যে আমার যদি 1 কোটি সমর্থক থাকে তাদের মধ্যে পৌঁছে যাবে এবং সবাই মানবে। মানবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হয় না, তিনি যদি কাউকে বলে দেন যে তুমি বলবে, এটা আমি বলতে বলেছি। কারণ আমাদের পার্টিতে এই কেউ কাউর কথা চালাচালি বা মমতার নাম করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে না। ফলে বলছো মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছেই আদেশ, তাই তো? ইচ্ছে আদেশ কথাটা অন্য জিনিস, পার্টির ভালোর জন্য যেটা তার সিদ্ধান্ত সেটা ফলো করাটা আমাদের পার্টি কর্মীদের কাজ। এখন মমতা প্রধান মুখ তো নিশ্চয়ই,
মমতা যে ভারতবর্ষের সব থেকে বড় ক্রাউড পুলার, প্রধান মুখ। আমি বলছি প্রধানমন্ত্রী পদপ্রার্থী, ফেডারেল ফ্রন্টের প্রধান মুখ, প্রধানমন্ত্রী পদপ্রার্থী। আন্না পরিষ্কার আজকে বলেছেন যে 100টা যদি আসন মমতা পান তো এই দেশের চেহারা পাল্টে যাবে, সিস্টেম পাল্টে যাবে। দেখো, মহাত্মাজির পর, মহাত্মা গান্ধীর পর যদি ভারতবর্ষের এই সংবিধান এবং পার্লামেন্ট, ডেমোক্রেসি, এই গোটা ব্যাপারটার মধ্যে একটা পরিবর্তিত চেহারা দেবার কিছুটা জয়প্রকাশ নারায়ণ একসময় করেছিলেন। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে আন্না হাজারে একটা নতুন কথা বলতে শুরু করেছেন এবং ভারতবর্ষের বহু মানুষ, আন্না হাজারে জিততে পারে, হারতে পারে, দল থাকতে পারে, না থাকতে পারে, কেজরিওয়াল কথা শুনতে পারে, না পারে, কিন্তু আন্না হাজারে যে কথাটা বলছে সেই কথাটা ফেলে দেওয়ার নয় এবং ভারতবর্ষে একটা ব্যাপক প্রয়োজন। কারণ এখানে আমরা ডেমোক্রেসির যা ব্যাখ্যা দিচ্ছি বা সংবিধানের যে ব্যাখ্যা দিচ্ছি, ব্যাখ্যার থেকে অপব্যাখ্যা বেশি হচ্ছে এবং আমরা যারা নেতৃত্ব দিচ্ছি, আমরা যা বলছি তা করছি না, যা করা উচিত তা করছি না, বরং যেটা করা উচিত নয় সেটা করছি। সেই আন্না হাজারে যদি মনে করে থাকেন যে কাশ্মীর থেকে কন্যাকুমারিকায় 128 কোটির দেশে একজন নেত্রীর প্রয়োজন ছিল এবং সেই নেতা সার্চ আউট হয়েছে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, মদনদা তুমি কি এইখানে মানবে যে স্ট্রাকচারে প্রধান হিসেবে মমতা ব্যানার্জির নামটাই আসছে? একেবারে তুমি যেটা বলছিলে যে মমতা বন্দ্যোপাধ্যায় ব্র্যান্ড, ঠিক যেমন বিজেপির ব্র্যান্ড নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রী পদপ্রার্থী, এই ফেডারেল ফ্রন্টেরও প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। অন্তত আন্না হাজারের প্রেস কনফারেন্সের পর এটা পরিষ্কার হয়ে গেছে। না, আন্না হাজারে কি বলেছেন সেটার ব্যাপারে তো আমি ক্লারিফিকেশন দিতে পারবো না, কারণ আমি তো তার মুখপত্র নই। আমার দলের ব্যাপারে আমি শুধু এইটুকুনি বলবো যে আমাদের দলে একটা পার্লামেন্টারি পার্টি আছে এবং সেই পার্লামেন্টারি পার্টি বসে আলোচনা করবেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী যার নাম এমএলএ বা এমপিদের বলতে হয় না। যেমন 15 বছর আগে থেকেই বাংলায় ঠিক হয়ে গেছে যে বাংলায় সিপিএম গেলে মমতা মুখ্যমন্ত্রী হবেন, তেমনি মমতা না চাইলেও ভারতবর্ষের তৃণমূল ক্ষমতায় এলে মমতা প্রধানমন্ত্রী হবে, এটা মানুষের দাবি, কর্মীদের দাবি। এখন মমতা কি করবেন বা মমতা কোনটা ভাববেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত। কিন্তু আমি এই কথা বলতে পারবো না যে আমাদের পার্টি ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে, কারণ আজকে এই যে ডেভেলপমেন্টটা, এটা একটা হঠাৎ ডেভেলপমেন্ট। কিন্তু এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে তৃণমূল কংগ্রেস যদি সর্বভারতীয় ক্ষেত্রে কেন্দ্রে ক্ষমতা দখল করতে পারে, তখন সারা ভারতবর্ষ থেকে একটাই চাপ আসবে যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বচ্ছ চেহারার উপর দাঁড়িয়েই আজকে আন্না হাজারের এই স্টেটমেন্ট, যে আন্না হাজারের একমাত্র বক্তব্য হচ্ছে আপের কথা, আম আদমির, যে মেন হচ্ছে স্বচ্ছতা। সেই স্বচ্ছতা যার মধ্যে আসবে, অটোমেটিক্যালি মানুষ। যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় রাইটার্সে গেলেন, উনি তো গাড়িতে যেতে পারলেন না, কয়েক লক্ষ লোক তার সঙ্গে হাঁটতে শুরু করলো, অর্থাৎ আম আদমির নেত্রী এসে গেছেন। ফাইন, স্বচ্ছতা, দুর্নীতিমুক্ত একটা চেহারা, একটা মুখ। মোহাম্মদ সেলিমের কাছে যাব। আপনারা দুর্নীতির কথা, রাজ্য সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন। আন্না হাজারে, স্বয়ং আন্না হাজারে ভারতবর্ষের প্রতিটি মানুষ মানবে যে লোকপাল বিলের রূপায়ণের ক্ষেত্রে যার অবদান অনস্বীকার্য, সেই আন্না হাজারে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তার পছন্দ। আপনাদের দুর্নীতির অভিযোগ তো খড়কুটোর মতো ভেসে যাবে এরপর। আমি দুর্নীতির প্রশ্নে আসছি, তোমার থেকে কথা ধার করি যে রাজনীতির বাজারে আন্না হাজারে নামলেন কারণ তিনি পলিটিক্যাল পার্টি, পলিটিক্যাল সিস্টেম, তার বিরুদ্ধাচরণই করেছেন এতদিন। আন্না হাজারে যখন আপ তৈরি হলো তখনও তিনি ডিসোসিয়েট করেছেন, কারণ দল তৈরি হলো, তারই ভক্ত যারা ছিল, সঙ্গী যারা ছিল, কেজরিওয়ালকে পরামর্শ দিয়েছিলেন যে সরাসরি রাজনীতিতে না আসতে। তিনি মমতা বন্দ্যোপাধ্যায় পাশে, এটা তো আরো বড় ক্রেডিট মমতা। তারপরে আমি যেটা বলছি, তুমি নিজেই বললে যে এইবার তাহলে মিক্সড ডাবলস তিনি শুরু করলেন, এটা তো বললে তোমার কথা। তোমার মনে আছে রাষ্ট্রপতি নির্বাচনের সময় মুলায়মকে সঙ্গে নিয়ে মমতা মিক্সড ডাবলসে নেমেছিলেন, কিন্তু মুলায়ম কুস্তিতে এক্সপার্ট ছিলেন। টেনিসে মিক্সড ডাবলস হয়, কিন্তু কুস্তির প্যাচে আমরা দেখলাম রাষ্ট্রপতি নির্বাচনে কি হলো। এখন মমতা ব্যানার্জি বলছেন আমি প্রণব মুখার্জি রাষ্ট্রপতি করেছি। আজকে দাঁড়িয়ে এটা আন্না হাজারিও কুস্তি না করলেও কিন্তু এই যে তার ভোল বদল হয়, তো সবাই জানে ফ্লিপফ্লপ। কারণ মমতা ব্যানার্জি বলেছেন যখন লোকপাল বিল, যেটা বলছিলেন, অবশ্যই লোকপাল বিলের ব্যাপারে, জন লোকপালের আন্দোলন, একটা ব্যাপারে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় প্রণব মুখার্জিকে আমি প্রধান রাষ্ট্রপতি করেছি এরকম কোন স্টেটমেন্ট অন্তত আমি দেখিনি, আমি শুনেছি, আমরা সমর্থন করেছি। আচ্ছা, দুই হচ্ছে
আমি যেটা বলছিলাম যে ফ্লিপ ফ্লপটা ধরো প্রতীক হয়েছিলেন তো জন লোকপাল বিল আন্দোলনের আন্না হাজারে, সবাই আন্না ক্যাপ লাগাচ্ছিল এবং তার সঙ্গে এখন আপ ক্যাপ হয়ে গেছে। তার সঙ্গে তিনি বলেছিলেন যে দুর্নীতির বিরুদ্ধে তিনি আন্দোলন করছেন। আজকে দাঁড়িয়ে এটা তোমরা যখন টিভিতে প্রোগ্রাম দেখাও তারপর বলো না দিস এপিসোড ওয়াজ ব্রট টু ইউ, স্পন্সর একটা লাগে, সো দিস এপিসোড ওয়াজ ব্রট টু ইউ বাই কেডি সিং। তোমরা তো টিভি চ্যানেলগুলো দেখাচ্ছে প্রেস কনফারেন্স। আমি তো দিল্লিতে দীর্ঘদিন রাজনীতি করেছি, দীর্ঘদিন দিল্লিতে ছিলাম, মুকুল রায়ও ছিলেন, মুকুল রায় তাহলে যখন মুলায়মকে নিয়ে যখন রাষ্ট্রপতি প্রজেক্ট কালাম হচ্ছিল তখন দুই কে ছিল, কেডি সিং এবং কুণাল। আজকে কুণাল চিটফান্ডের কাণ্ডে জেলে, কেডি সিং এর বিরুদ্ধে হিমাচল হাইকোর্ট ল্যান্ড স্ক্যামের মামলা রায় দিয়ে দিয়েছে যে হিমাচলে ঢুকতে পারছেন না, স্কুলের নামে জমি কিনেছিলেন আর পরে সেটা প্রায় হোটেল করছিলেন, যেখানে জমি কেনা যায় না, ওখানে 370 আছে। আমি বলছি সেটাই আসছে ব্যবস্থার মধ্যে। তার মধ্যে সিবিআই কেস চলছে, যেটা গত রাজ্যসভা নির্বাচনের সময় টাকার যে খেলা হয়েছিল আমাদের ঝাড়খণ্ডে, সেই কেসটা এখনো চলছে। ইলেকশন কমিশন নির্দেশে সিবিআই তদন্ত করছে, তার রায় যদি আসতে পারে। এবং এই জন্যই তো 2 বছর আগে তার টার্ম শেষ হওয়া, ঝাড়খণ্ডে এখনো 2 বছর বাকি আছে, সেখান থেকে পদত্যাগ করে তিনি কেন এখানে এমপি হলেন? কারণ ওইটাতে আমাদের সিপিএম এর থেকে সিদ্ধান্ত নিতে হবে। না না, আমি আপনাকে বলছি না, আপনি তো অটো এবং বাস চালান, তাতেই হবে। আমরা কাকে করবো এটা তো আমাদের ব্যাপার। না নিশ্চয়ই, আপনাকে বলছি আপনারা পারেননি, ভেরি আনফরচুনেট। আমি এখন তো কেডি সিং বলছি, আপনাকে বলিনি, আমি তো কেডি সিং এর দুর্নীতির কথা বলছি। সেলিম দা এইখানে মুকুল বলছে, মুকুল বলছি না, আমি বলছি যে আমাদের লেটেস্ট অতিথি, আচ্ছা কবির সুমন্ত অতিথি এমপি হয়েছিল, এখন তো আমাদের অতিথি এমপি কেডি সিং রাজ্যে, সেটা আমাকে বলতে হবে তো অতিথির ব্যাপারে। জেলে পোড়ায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিন্তু পেছনে যায়নি। আমাদের পার্টি এখনো সম্মুখ পাশে দাঁড়িয়েছেন মমতা ব্যানার্জি, অনুব্রত পাশে প্রমাণ দাঁড়িয়েছেন কি? প্রমাণ বলতে হবে কেলেঙ্কারি নিয়ে এসএসসি পরীক্ষা যারা ফার্স্ট ডিভিশন পাস করেছে তারা সব অনশন করছে বিকাশ ভবনের সামনে দাঁড়িয়ে। সেখানে আপনাকে দেখা যাচ্ছে না, জায়গাটা দাঁড়িয়ে এই দেখেন প্রাথমিক পরীক্ষার এখনই দেখুন খবরে বলছেন আন্না হাজারে দল পার্টির বিরুদ্ধে লড়তে গেলে একটা পলিটিক্যাল পার্টির তো সাপোর্ট দিতেই হবে। এবং তিনি যদি মনে করেন, এবং সবথেকে বড় কথা কি, আপনি তো আমি কেডি সিং এর জালিয়াতির ব্যাপার বলছি, আপনার আপত্তি কি আছে? আমি তো আপনার জালিয়াতির কথা বলছি না, সংসদ জানি না, আপনি জানেন, আপনি আপনি বলুন আপনি কেডি সিং দায়িত্ব নিচ্ছেন, কেডি সিং দুর্নীতি মুক্ত আপনি দায়িত্ব নিচ্ছেন, আপনি বলুন ভারত সরকার যাই করুক, আপনি কেডি সিং দুর্নীতি মুক্ত ভারতবর্ষে কেডি সিং কি ভালো বলতে দিন। ভারতবর্ষে দুর্নীতি বিরোধী ভারতবর্ষের কর্পোরেট বডি আছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আছে, ডিসাইডেড বাই দেম। না আপনি কেডি সিং ডিফেন্ড করতে চাচ্ছেন না, আপনার একজন এমপি, কিন্তু আপনি একজন এমপি ছিলেন দীর্ঘদিন তৃণমূলের এমপি, কেন মমতা ব্যানার্জি তাকে প্লেস করতে পারেন? এই যে লোকপাল বিল, আজকে বলুন আন্না হাজারে এমন একজন মানুষ যে রাজনীতির বাইরে থেকে, রাজনীতির পার্টিতে নিজে না গিয়ে আজকে লোকপাল বিলে এসে সে তো একটা জিনিস প্রমাণ করলো, যেটা লোকপাল সাজে না, সে কথা তো বলছি। কেন? কারণ এক যখন লোকপাল নিয়ে আলোচনা হচ্ছিল তখন মমতা ব্যানার্জি বলেছে আন্না আর না, না না ধর্নায় যখন দিচ্ছিল না আপনি ইউপির অংশ ছিলেন, যার মুখে সাজে না সেই আন্না তো নেত্রী মেনে নিলেন, আপনি ইউপির অংশ ছিলেন, সেই আন্না দাঁড়িয়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী। আর শুনতে হবে আপনাকে, ইতিহাস তো ক্ষমা করে না কাউকে, ইতিহাসটা শুনতে হবে। আমি তো আন্নার কথা আপনার দিয়ে শুনলাম, আন্না এখন আপনার স্টেটমেন্ট শুনলাম তো। আচ্ছা এখন আম্মার আন্না নিয়ে আপনি রাজনীতি করুন, আমার কোনো আপত্তি নেই, ঠিক আছে। না সেলিম দা এখানে আমি একটা সাপ্লিমেন্টারি প্রশ্ন বলছি, সেটা হচ্ছে যে ধরা যাক আজকে আন্না হাজারে যদি সাংবাদিক সম্মেলন করে বলতেন যে প্রকাশ কারাত যে 11 পার্টির দল, তখন সাংঘাতিক বাবা। আমি বলছি তাতে রাজনৈতিক সুবিধা তো হতো। আমি বলছি আপনার বক্তব্য না, আমি বলি আজকে আন্না হাজারের মতো ব্যক্তিত্ব যদি বলতেন যে প্রকাশ কারাতের এই 11 পার্টির দলকে আমার সমর্থন, তাতে রাজনৈতিক সমর্থন। আচ্ছা বলছি কেন সুবিধা তো কেন বলবেন? প্রথমত একটা ফ্রন্ট হয় কতগুলো দলকে নিয়ে, আন্না হাজারের দলের বিরুদ্ধে এক, এটা তো মানতে হবে। দুই, যখন জন লোকপাল বিল হচ্ছিল তখন আলোচনা হয়েছিল আমাদের সঙ্গে, সবার দলের সঙ্গে আলোচনা হচ্ছিল, যেমন এখন 17 পয়েন্টের কথা বলছেন, তখন আমরা বলেছিলাম জন লোকপাল বিল একা শুধু দুর্নীতি শেষ করতে পারে না, কর্পোরেট যে কারাপশন আছে, এই যে মুকেশ আম্বানির বিরুদ্ধে এফআইআর হলো, তাহলে এটার ব্যাপারে যে আমাদের দেশের পুঁজিপতিতে যে কারাপশন আছে এই ব্যাপারে আপনি বলবেন কিনা। আর আরএসএস বিজেপি সম্পর্কে আপনার মতটাকে স্পষ্ট করতে হবে। আন্না হাজারে জন লোকপাল বিলের পক্ষে, কিন্তু তিনি কর্পোরেট কারাপশনের বিরুদ্ধে একটা কথা বলবেন না বলেছেন, এবং এখনো আরএসএস বা বিজেপির বিরুদ্ধে না। আজকে তিনি যেটা বললেন কি, তিনি বললেন কি আমি আপের কেজরিওয়াল এবং মোদি সমর্থন করবো না, বিরোধিতা করবো, কর্পোরেট ফিনান্স পরিষ্কার তো। হ্যাঁ, আর আন্না নরেন্দ্র মোদির লোক। আর লোকপাল বিলের কথা বলছেন তো, 40 বছর ধরে বামপন্থীরা পার্লামেন্টে লোকপাল বিল নিয়ে কথা বলছে। সেই লোকপাল বিল যখন প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জি যখন মন্ত্রী তখন লোকপালের বিরোধিতা করেছে, আর এখানে টাচ করতে চাইলো না, কারণ জানে টাচ করলেই গায়ে গন্ধ হয়ে যায়। আচ্ছা আপনি তো স্টেট বাসে ধোয়ার মতো বার করছেন কথা, একটু বলতে দিন না কথাটা।
মাঝে থামতে হয় শুনুন প্লিজ। স্টেট বাসের দোয়ার মতো কেন বেরোবে জানেন? আপনাদের মতো লোকেরা 34 বছরে যা হাল করে গেছেন না, অনেক বলেছেন তারপর যদি। দোয়া বেরোবে। ঠিক আছে। এমনি মানুষ শুয়ে দিয়েছে সাইড লাইনে, চমৎকার শুয়ে দিয়েছে। আপনাদের চমৎকার জায়গায় আমরা আক্রমণ, আসতামই চমৎকার না। উত্তর। এখন আপনি আসছেন, ভালো কথা ভালোভাবে নিন না আপনি, মজা আপনি করে আসছেন, আমরা তা বলছি আপনারা না আসছেন। সেলিম দা আমি কথা বলতে ইচ্ছে করে আমি বলছি যে না, কিছুদিন বসুন না, কিছু বলতে দিন, বলতে দিন। বসেই তো আছি। উইথ আ পলিটিক্যাল নোট, যে তাহলে কি এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্না হাজারেকে আপনারা মানে আপনার খুব দল ভালো সিপিএম, কথা তো, না আমি বলছি স্বাগত রাজনৈতিক জানাচ্ছি। প্রতিপক্ষ জ্ঞান করছেন, তাহলে আন্নাকেও তো আক্রমণ, কারণ তিনি বলছেন যে মমতা আচ্ছা, কি বন্দ্যোপাধ্যায় বললেন? সততার আমি প্রতি। মমতার কথায় আসি, মমতার কথায় উনি বললেন অল ইন্ডিয়া টিএমসি, ঠিকই তো। আচ্ছা, মমতা ব্যানার্জি আজকে প্রেস কনফারেন্সে কি বললেন? আমি তো দেশটাকে চিনি না, আন্না হাজারে যাদেরকে বলে দেবেন কারা কারা প্রার্থী হবেন, তাহলে তার বিভিন্ন রাজ্যের সব প্রতিনিধি বৈঠক করতেন। হ্যাঁ, বলেছেন আজকে যে প্রেস কনফারেন্সে আন্না হাজারে ঠিক করে দেবেন কারা কারা বিভিন্ন প্রার্থী জায়গায় হবেন। আমি আমি তো আন্না হাজারের চিনি না। পরামর্শ নেব। না বলেছেন তো? না তাহলে এখন কি হচ্ছে? আচ্ছা, suppose আন্না হাজারে যদি না আসতো, তাহলে প্রার্থী কে ঠিক করতো? কেডিসি ঠিক করতো? সেই দিন তো আর নেই। আমি আমার যে তাই না? কথা কমপ্লিট করতে দিলেন এই জন্য বাইরে গাড়ি ঘুরে বেড়াচ্ছে, প্রেস কনফারেন্সের বাইরে স্লোগান যারা দিচ্ছিল তারা কেউ আন্না জিন্দাবাদ বলেনি, মমতা জিন্দাবাদ বলেনি, সবাই কেডি সিং জিন্দাবাদ বলছিল এবং কেডি সিং এর টি শার্ট লাগানো ছিল সবসময় আসে। আগে যখন এফডিআই নিয়ে যখন মমতাজি বলেছিলেন হরিয়ানা যাएंगे, দিল্লি যাएंगे, কাশ্মীর যাएंगे, লখনৌ যাएंगे, এদের যাएंगे বলেছিল, সেদিনও কেডি সিং এর টি শার্ট পরেছিল। এটা হচ্ছে না কেডি সিং এর, আপনি স্টিকার করবেন, আমি খুশি হব যেদিন আপনি কেডি সিং এর স্টিকার লাগিয়ে পোস্টার টি শার্ট লাগিয়ে দেবেন। আপনি বলছেন একমাত্র নেতা মমতা ব্যানার্জি, মমতা টি শার্ট ছিল না। আসলে টিভি করছে কি, টিভি যেমন আপনাকে টিভি আসলে টিভি দেখাবে, আসলে আজকে ভারতবর্ষে 4 বার প্রোগ্রাম করে, ভারতবর্ষের রাজনীতির 4 বার না 3 বার, এটা এটাও ভালো দেখছি। কথা, এটা ভালো ডেভেলপমেন্ট হয়েছে, কারণ না অনেকগুলো এটা ফল্টের কথা টেকনিক্যাল বলা ব্যাপার ছিল। যে গাড়ির দরজাটা পুরোটা খোলেনি, যার ফলে ওনাকে একাধিক অ্যাটেমে না, পা না, ছুটে তা হয়েছে। বলছি না, আমি বলি টিভি তো দেখাবে, সেটা বক্তব্য। মমতা বন্দ্যোপাধ্যায় না, প্রণাম না, করতে না, যাচ্ছিলেন। ফটো সেশনের জন্য তিনি না, না, গুরুজন না, জ্ঞানে না, তাকে না, প্রণাম না, করবেন। না, না, না। আন্নাজের মতো মানুষ কাউকে মমতা পা মতো বন্দ্যোপাধ্যায়ের দেন না, ব্যাপারে পা যদি মতো বলেন, দেন না। ফটো উনি চেষ্টা সেশন করছেন, দরকার। এই করছেন না। মমতা তারপরে চার্লি চ্যাপলিনের বন্দ্যোপাধ্যায় ফিল্মের মতো তাহলে হয়েছে, হিমালয়ের চার্লি চ্যাপলিনের ফিল্মের এপিসোডে না হিমালয়ের হয়েছে, চূড়াকে যেমন থার্ড মানুষ থেকে চেনে, ফোর্থ থেকে প্রণাম মমতা হয়েছে। বন্দ্যোপাধ্যায়ের কারণ মুখে ক্যামেরাম্যানকে কথা আগেই বলেছিল ওই ছবিটা দেখাতে হবে যে উনি মাথা বন্দ্যোপাধ্যায়ের করেছেন আন্না হাজারের সামনে। আমরা দ্রুত একবার কারণ এর আগে দেখে তো নিই অনেক যে পাপ হয়েছে। আন্না হাজারের এই সাংবাদিক সম্মেলনের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে রাজনৈতিক লাভের যদি একটা তালিকা করি, কি কি লাভ হতে পারে তৃণমূল কংগ্রেসের। মমতার সঙ্গে অন্না, জাতীয় রাজনীতিতে নয়া সমীকরণ, আর এই সমীকরণের উপর ভরসা করেই সম্ভবত দিল্লি দখলের ডাক সফল হওয়ার স্বপ্ন দেখছে তৃণমূল। সেই সঙ্গে অন্যান্য মতো হেভিওয়েট অরাজনৈতিক ব্যক্তিত্বের মুখ থেকে ইঙ্গিত মিলল ফেডারেল ফ্রন্টের কাণ্ডারি হিসেবে প্রধানমন্ত্রী পদের দৌড়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। मैं सोचता हूं अगर ज्यादा नहीं 100 सीट भी आ गए और उसका नेतृत्व दीदी ने किया तो देश बदल जाएगा, सिर्फ 100। একই সঙ্গে রাজনৈতিক মহলের মতে আক্ষরিক অর্থে জাতীয় দল হিসেবে আত্মপ্রকাশ করার জন্য তৃণমূলের মতো আঞ্চলিক দলের কাছে গোটা দেশে অন্না হাজারের চেয়ে ভালো ম্যাসকট আর কেউ হতে পারতেন না। এরই সঙ্গে তৃতীয় বিকল্প গড়ার ক্ষেত্রে বামেরা ইতিমধ্যেই এক ধাপ এগিয়ে থাকলেও অন্নাকে নিজেদের শিবিরে টেনে মমতা বন্দ্যোপাধ্যায় সেই পার্থক্য অনেকটাই ঘোচাতে সক্ষম হলেন বলেও মনে করছেন পর্যবেক্ষকরা। दीदी जी से जो उम्मीदवार खड़े होंगे और जितने भी 40% उम्मीदवार खड़े हैं उसको मैं सपोर्ट करूँगा। हाँ, प्रचार करने जाओ ना। মমতা বন্দ্যোপাধ্যায়কে সততার প্রতীক হিসেবেই তুলে ধরে তৃণমূল। রাজনৈতিক মহলের মতে এটাই তাদের এবং মমতার ইউএসপি। উল্টো দিকে নিজের অনুগামীদের কাছে অন্যায় দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে একমাত্র ক্রুসেডার। আর তাই দুর্নীতির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের এই তথাকথিত মাসিহাকে পাশে পেয়ে তৃণমূলের রাজনৈতিক লাভের সম্ভাবনায় জোরালো বলে মনে করছেন পর্যবেক্ষকরা। কারণ অসম, ত্রিপুরা কিংবা অরুণাচল প্রদেশের মতো রাজ্যে পরিচিত হলেও উত্তর ভারত কিংবা দক্ষিণ ভারতে তৃণমূল এখনো কার্যত অস্তিত্বহীন। এই প্রেক্ষাপটে অন্না হাজারের মতো ব্যক্তিত্ব লোকপাল আন্দোলনের সৌজন্যে, যার সঙ্গে গোটা দেশ পরিচিত, তিনি তৃণমূলের হয়ে প্রচার করলে এবং প্রার্থী বাছাইয়ের পরামর্শ দিলে তা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অ্যাডভান্টেজ হিসেবেই কাজ করতে পারে বলে মত পর্যবেক্ষকদের। नॉर्दर्न इंडिया एंड साउथ इंडिया, अन्ना जी मेरे को बताएंगे कौन कौन सीट में हम लोग लड़ सकते हैं। ये भी देखना पड़ेगा कौन कौन आदमी लड़ने के लिए तैयार है, और अगर अच्छा से कैंडिडेट मिलेंगे तो जरूर हम लोग लड़ेंगे ज्यादा से ज्यादा सीट में। ये अन्ना जी तैयार करेंगे, मेरे को एडवाइस करेंगे, मैं इसको देखूंगी।
অন্যার সঙ্গে নয়া সমীকরণের পর এখন ভিন রাজ্যে নিজেদের প্রার্থীকে শুধু তৃণমূল প্রার্থী নয়, অন্যার প্রার্থী হিসেবেও প্রচার করতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা তাকে বাড়তি মাইলেজ দিতে পারে বলেও মনে করছে ওয়াকিবহাল মহল। যদিও তার প্রভাবে জয় পরাজয় নির্ধারিত হবে কিনা কিংবা তৃণমূল ভিন রাজ্যে বড় সংখ্যক আসনে জিততে পারবে কিনা তা বলা এখনই কঠিন। অন্যদিকে উত্তরে মুলায়ম, পূর্বে নীতিশ, নবীন, দক্ষিণে জয়ললিতা, দেবেগৌড়ার মতো আঞ্চলিক নেতাদের এক মঞ্চে এনে ইতিমধ্যে তৃতীয় বিকল্প গড়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গিয়েছেন প্রকাশ কারাতরা। উল্টোদিকে ফেডারেল ফ্রন্টে দাগ দিলেও এখনো সেভাবে প্রকাশ্যে সাড়া পাননি মমতা বন্দ্যোপাধ্যায়। তাই রাজনৈতিক মহলের একাংশে তার প্রস্তাবিত জোট নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কিন্তু অন্না হাজারের মতো অরাজনৈতিক হেভিওয়েটকে নিচের দিকে টানার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের জোটে আঞ্চলিক দলগুলি আসতে শুরু করে কিনা সেটাও দেখার। বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, নয়াদিল্লি। স্যার, একটা জিনিস আপনাকে মানতেই হবে যে এই সমীকরণে তৃণমূল কংগ্রেসের আঞ্চলিক ভিত্তি যার পশ্চিমবঙ্গ, সেখানে কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে বিস্তার লাভ এবং রাতারাতি একটা সর্বভারতীয় পরিচিতি পাওয়ার ক্ষেত্রে আন্না হাজারের মতো হাতিয়ার, স্বচ্ছ ইমেজের এতদিন ধরে চলে আসা তার কেরিয়ার, এটার প্রভাব অনস্বীকার্য। আমি তো অস্বীকার করছি না, কিন্তু এতদিন কেডি সিং এবং মুকুল রায়কে দিয়ে অল ইন্ডিয়া বিস্তারের চেষ্টা করেছেন মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি নিজে সততার প্রতীকে সাইনবোর্ডটা, হোর্ডিংটা স্বচ্ছতার একটা প্রতীক ছিল, কিন্তু আজকে দাঁড়িয়ে চিট ফান্ড কেলেঙ্কারি এবং তার সঙ্গে টেট কেলেঙ্কারি, তার সঙ্গে এসজেডি এর ব্যাপারে যেরকম হলো, যে জয়রামকে যেরকম সরানো হলো, তাতে এখন সাইনবোর্ডের উপর আরেকটা সাইনবোর্ড লাগে। অনেক সময় ব্র্যান্ডিং কথা যেরকম লাগে, ব্র্যান্ড বলেছেন তো, একটা ব্র্যান্ড ইমেজ যখন সেলেবল থাকে না তখন নতুন একটা এন্ডোর্সমেন্ট লাগে। সেটা আগে যখন লাক্স বিক্রি করতো তখন রেখাকে দিয়ে করতো, এখন ক্যাটরিনা ক্যাফকে দিয়ে বিক্রি করবে। কারণ তোমার একটা দিনে একটা শেষ হয়, যখন রিপ্লেনিশ তখন করতে হয়, তখন নতুন ফেস লাগে। সেখানে অল ইন্ডিয়া ক্ষেত্রে মুকুল রায় এবং কেডি সিং একসময় তোমার নিজে তোমাদের হিমাচলে, চন্ডীগড়ে, রাজস্থানে সব জায়গায় ক্যান্ডিডেট দেওয়া হবে, মমতা ব্যানার্জি এফডিআই বিরুদ্ধে গোটা দেশে লড়বেন, এসব তো স্লোগান হয়েছিল, ঘোষণা হয়েছিল, কর্মসূচি ঘোষণা হয়েছিল। কিন্তু দেখা গেল এখন কেডি সিং মুকুল রায়ের পাশে আন্না হাজারে এসছেন। আন্না হাজার অবশ্যই কেডি সিং মুকুল রায় পদবাচ্য নন, তিনি একটা তার আলাদা একটা সিম্বল এবং প্রতীক, তার দাম আছে সেই প্রতীকের। কিন্তু এটা বুঝতে হবে আপনি যদি বলেন অবস্থা, আমি বলছি সেই সার্টিফিকেট তো আন্না হাজার ইস্যু করলেন। আচ্ছা, দল টিম আন্না কোথায় গেল? টিম আন্না যারা প্রশান্ত ভূষণ, সিসোদিয়া, মনীষ সিসোদিয়া, আপনি যে নামগুলো জানেন আমি সেগুলো বলছি, কেজরিওয়াল, হ্যাঁ, মুকুল মদনের বাইরেও তো অনেক কিছু লোক আছে আমাদের দেশে, তারা সব টিম আন্না থেকে বেরিয়ে চলে গেল। জেনারেল ভিকে সিং তারা বিজেপি যোগ দিলেন, কিরণ বেদি বিজেপি যোগ দিলেন। আন্না হাজার তো কিছু লোক দরকার। মমতা ব্যানার্জির কাছে কিছু লোক আছে, মমতা ব্যানার্জির কাছে কেডি সিং এর মতো মানি ব্যাগ আছে, এবং কর্পোরেট ইন্ডিয়া এই প্রশ্নে টাকা ঢালতে রাজি আছে, কারণ মোদি ব্র্যান্ডকে সেল করেও বিজেপি মেজরিটির ধারে কাছে যেতে পারছে না। তাহলে গ্যাপ ফান্ডিংটা কে করবে? কেজরিওয়াল যেদিন মুকেশ আম্বানির বিরুদ্ধে এফআইআর করলেন, কংগ্রেস বিজেপি এক কাট্টা হলো, সঙ্গে সঙ্গে আন্না হাজার করে কি আপনারা নিশ্চিত হতে পারছেন না? সামনে চলে এলো এগুলো স্ট্রিং দলের পরে কি আপনাদের মনে হচ্ছে যে ঠিক হয়নি জিনিসটা? না, এটা কর্পোরেট, আমাদের দেশের কর্পোরেটরাই রাজনীতি করে বলেছিল নামো বা রাগা, এখন বুঝছে নামো রাগা দিয়ে হবে না, সুতরাং নতুন রাগ আলাপ করতে হবে। কাল থেকে মিডিয়া এটা আন্না মমতা করবে, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এটা দেখতে হবে যে এটা প্রয়োজন হয়ে পড়লো কেন? এক বছর আগে তো প্রয়োজন হয়ে পড়েনি। তাহলে মমতা ইজিলি নিজে সেলেবল ছিলেন, এখন সেলেবল নন। ছিল না, পার্লামেন্ট ইলেকশন তো শুধু এইমাত্র অ্যানাউন্স হবে। ফেডারেল ফ্রন্ট তো ঘোষণা হয়েছে 3 মাস আগে। আপনারা তো 14 জনকে নিয়ে ফেডারেল ফ্রন্ট তো ঘোষণা হয়েছে 3 মাস আগে। আচ্ছা বলুন। একেবারে আমি মান্নানদার কাছে যাব, কিন্তু তার আগে মান্নানদা, এই সাংবাদিক সম্মেলনে আজকে কিন্তু কেন্দ্র সরকারকেও তীব্র ভাষায় আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর একবার আমি দর্শকদের দেখিয়ে নেব ঠিক কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। सेंट्रल गवर्नमेंट का मतलब क्या होता है? खाली टैक्स कलेक्शन करना, स्टेट से पूरा टैक्स ले आना, कोई अपोज करेगा करे तो सीबीआई लगा देना और खाली धमकाना। अगर कोई स्टेट चाहते हैं तो जरूर उसको ध्यान देना चाहिए, लेकिन बिना उसके, जैसे आंध्र प्रदेश का चीफ मिनिस्टर रेजिग्नेशन कर दिया है, देश को रक्षा नहीं करेंगे, देश को बेच देंगे। क्यों? तो इसी के लिए मैंने बताया कि एक देश में बदल ले आना जरूरी है। মান্নানদা, আরেকবার আক্রমণ, এই রাজ্যে লোকসভার আগে জোটের কোন রকম আশা আপনারা দেখছেন? আমি ভাই কাউকে ডিস্টার্ব করিনি, আমাকে কেউ ডিস্টার্ব করবেন না, অন্যরা করবেন না। আমি এটা বলছি যে আমি মদনবাবু, সেলিম সাহেবের দুজনেরই বক্তব্য শুনেছি, তাদের কন্ট্রাডিকশন একে অপরের সঙ্গে যে বিতর্ক সেটা শুনেছি। আমি একটা অন্য লাইনে বলবো, সেটা হচ্ছে এটাই যে এই দুজনের বৈঠকে কার কি লাভ হলো এটা, আর মানুষের কি উপলব্ধি হলো। কারণ 1 বছর আগে
রাজদীপ দেসাইয়ের একটি অনুষ্ঠানে, রাজদীপ স্যার দেসাই, রাজদীপ স্যার দেসাই তার অনুষ্ঠানে, একটি CNN IBN এর একটি অনুষ্ঠানে, সেখানে আন্নাকে দেখে আমাদের মুখ্যমন্ত্রী চলে এসেছিলেন। আমি আপনাকে একটা কথা বলি, এই কয়েক ঘন্টা আগে রাজদীপ স্যার দেসাইকেই আবার উনি ইন্টারভিউ দিয়েছেন, হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন যে সেদিন কেউ জানতো না ওনার মা পরলোকগত হয়েছিলেন, যার ফলে তিনি মঞ্চ ছেড়ে গেছেন, আন্নাকে দেখে যাননি, কোট আনকোট মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। লাইভ প্রোগ্রাম 2-3 ঘন্টা আগে। তখন এটা আজকে এতদিন পরে লোক জানতে পারলো, এই ঘটনার পরে জানতে পারলো, সেদিনে জানতে পারেনি কেউ, আজকে এই ঘটনার পরে জানতে পারলো। আমি দেখলাম লাইভ প্রোগ্রামটা, দেখলাম ওদের যে এটা ইন্টারভিউটা দেখাচ্ছিল। আচ্ছা, এটা একটা ছিল। আর আন্নাজি তিনি ভারতবর্ষের মানুষের কাছে একটা সাড়া ফেলেছেন, নো ডাউট। কারণ সমস্ত রাজনৈতিক দলের মধ্যে একটা দুর্নীতি এমনভাবে মাথাচাড়া দিচ্ছে, প্রমাণ হোক বা না হোক, মানুষের মধ্যে একটা কিছু কিছু বিশ্বাস জন্মে যাচ্ছিল, এবং সেই দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেই, এটা সবাই চাইছিল। এবং আন্নাজি আওয়াজটা এমনভাবে তুলেছিলেন যার ফলে মানুষের মধ্যে একটা সাড়া জাগিয়েছিলেন। কিন্তু আজকে আবার মানুষের মধ্যে অনেকের প্রশ্ন আসছে যে জনলোকপাল বিল নিয়ে আন্নাজির লড়াই, পশ্চিমবাংলা কি সেটা হয়েছে? পশ্চিমবাংলায় কি লোকায়ুক্ত বিল পাস হয়েছে, হয়েছে, নিয়োগ হয়েছে, লোকায়ুক্ত নিয়োগ হয়েছে? মানুষের মধ্যে একটা প্রশ্ন এসে গেছে। এবং এটা তো অস্বীকার করে লাভ নেই যে চিটফান্ড নিয়ে পশ্চিমবাংলায় এমন একটা অবস্থা সারা ভারতবর্ষে রয়েছে, সেখানে 35টা লোক আত্মহত্যা করেছে চিটফান্ডের জন্য, এবং মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত সেই 35টা লোক যারা আত্মহত্যা করেছে তাদের পিছনে দাঁড়াননি। তো সেই যারা আত্মহত্যা করলেন তাদের পরিবারের মানুষের আজকে এই প্রশ্ন, যারা লুণ্ঠিত হলেন চিটফান্ডের কাছে, যে আন্নাজির কাছে কি এই কান্না পৌঁছলো না? আমি মান্নানদা আপনাকে একবার ইন্টারাপ্ট করবো, তার কারণ ঠিক এক প্রশ্ন এক সাংবাদিক করেছিলেন নয়াদিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার জবাব দিয়েছেন, কি বলেছেন তিনি দেখাবো। हमारा टाइम में कोई चिट फंड शेयर नहीं हुआ है। All the चिट फंड started at the time of left for rule and they were the associate member of the चिट फंड। हमारा पास जब हमारा गवर्नमेंट आया, हम जुडिशियल कमीशन बनाया, हम जो चिट फंड का कंप्लेंट था उसको अरेस्ट करके कश्मीर से ले आया और 6 महीने से जेल में है, चार्जशीट कर दिया। और क्या किया, जब गरीब जनता है, हमारा रिस्पॉन्सिबिलिटी नहीं है, 6 लाख गरीब जनता को हम गवर्नमेंट का फंड से 10,000 रुपया करके उसको दिया, और हमारा MP भी अभी इसके लिए जेल में है। সেলিম সাহেব একটু কমিশন করতে হলে হাইকোর্টের চিফ জাস্টিসের সঙ্গে কথা বলে নিয়ে রিটায়ার্ড বা কারেন্ট জাজকে করতে হয়। সেলিম সাহেব, দুজনকে ডিস্টার্ব করি, আমি কাউকে ডিস্টার্ব করি, হ্যাঁ বলবেন নিশ্চয়, তো আপনাদের শুনবো, একতরফা বলবো কেন? আমি যেটা বলছি, আজকে এইটা তোমরা এই চ্যানেলে করছো তো আজকে, যে কি হচ্ছে, আবার দেখবে 6 দিন মানে লোকসভার পরে আবার চ্যানেলে একটা অন্য আবার একটা আলোচনা করতে হবে, আগে থেকেই বলে রাখছি আমি। তা আমি বলছি যে যখন আন্না হাজারে যখন যে কারণে তার জনপ্রিয়তা বেড়েছিল, আজকে কিন্তু সেটা ধিমে তালে চলে গেছে, অনেক লো লেভেলে চলে এসছে, তলানিতে টেকে গেছে। কারণ আন্নার এই বক্তব্যটা আজকে কোনো রাজ্য সরকারই তার এটা মেনে নিতে পারেনি, ইভেন তার শীর্ষ কেজরিওয়ালও তার কথা মতো চলেনি। ফলে হয়েছে কি, আন্না একটা ব্যাকসাইডে চলে যাচ্ছিলেন। কিন্তু আজকে যেটা আন্নার সম্বন্ধে মানুষের একটা হয়েছে যে কী রহস্য, যে তিনি যে চিটফান্ডগুলোর সঙ্গে পশ্চিমবাংলার এই সরকারের আপত্তি সিবিআই, আমি যদি চুরি না করি, ধরুন আমি কিছু চুরি করলাম না, ঠিক আছে, আমাকে যদি মদনবাবু বললেন যে মান্নান সাহেব চুরি করেছেন, বলতে পারেন, তা আমি কী করেছেন না পকেটে একটা নিয়ে চলে যাচ্ছেন, আমি এটা খুলে দিয়ে বলবো ভাই দেখে নিন তো কোথায় চুরি আছে, এটি তো করবো। তো যখন সিবিআই তদন্ত সবাই চাইছে, যখন অনেকে বলেছে সিবিআই তদন্ত যদি না করে কোর্টের সুপারভিশনের তদন্ত, তা নয়, কিন্তু দেখা যাচ্ছে যে রাজ্যেতে কোর্ট বারবার ভৎসনা করছে, টেট নিয়ে পর্যন্ত মামলা চলছে, যেখানে করাপশনের ব্যাপারে বারবার রাজ্য সরকারকে অভিহিত করছে, সুশাসনের ক্ষেত্রে রাজ্য সরকারকে কড়া ভৎসনা করছে আদালত। আমি ধরে দিলাম আমাদের বন্ধুরা সিবিআই নিয়ে একটা, এখন আগে ছিল সিবিআইয়ের প্রতি ভক্তি ছিল, এখন সিবিআইয়ের প্রতি অভক্তি এসে গেছে। আমি ধরে নিলাম যে তাদের হয়তো দুটোই কারণ থাকতে পারে, আগেটা ভক্তিরও কারণ থাকতে পারে, এখন অভক্তিরও কারণ থাকতে পারে, কিন্তু এখনও তো আদালত সমস্ত ব্যাপারে বিতর্কের ঊর্ধ্বে আছে, যেখানে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট, কালকেও যে সুপ্রিম কোর্টে বলেছে যে দুজন বিচারপতি বলেছেন কি হচ্ছে পশ্চিমবাংলা আমরা সব জানি, এর আগে একে পট্টনায়ক বলেছেন কি হচ্ছে পশ্চিমবাংলা আমরা সব জানি। এবং এই যে কোর্ট বারবার ভৎসনা করছে, রাজ্য সরকারকে ভৎসনা করছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট, সেখানে কি রহস্যতে
আন্নাজি তার যে ইমেজ, তার যে গ্ল্যামার ছিল, সেটাকে তিনি ইয়ে করে দিয়ে আজকে মমতা দেবীর সঙ্গে হাত মেলালেন। আর মমতা দেবীও যে আন্নাকে অপছন্দ করতেন আজকে এলেন, এই রহস্যটা আমরা কেউ কোনো খুঁজে পাচ্ছি না। হয়তো এটা প্রেসের লাইন এটা আসার জন্য হতে পারে বা অন্য কিছু হতে পারে। আর একটা জিনিস যেটা সবথেকে বড় কথা, আন্নাজি কিন্তু ওখানে দুটো কথা বলেছেন। তিনি মমতা দেবীকে প্রাইম মিনিস্টার করতে যাচ্ছেন, আর একটা বাঙালি প্রধানমন্ত্রী হলে প্যারোক্যালিজমে বিশ্বাস না করেও অন্তত খুশি তো হয়। যেমন মমতা ব্যানার্জি কোনো তাকে আপত্তি করার পরও বাঙালি প্রধানমন্ত্রী বসে আজকে এই রাষ্ট্রপতি বলে গর্ববোধ করেন, অথচ প্রথমে খুব বাধা দিয়েছিলেন, সব কিছু করেছিলেন, তো সেটা আনন্দ করেছেন। আমরাও নিশ্চয়ই মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হলে একবার তোমরা বাংলায় রিপোর্টাররা গিয়ে বাংলাতে ইন্টারভিউ নিতে পারবে, খুব একটা আনন্দের বিষয়। কিন্তু সে আর স্বপ্নই থেকে যায়। কিন্তু আমি যেটা বলতে যাচ্ছি আজকে, যে উনি যখন আজকে এই আন্নাজি বললেন, তিনি বললেন মমতাকে প্রধানমন্ত্রী তিনি দেখতে চান, 100টা সিট পেলেন, তাহলে কোন ফর্মুলাতে হবে না? আবার উনি বললেন নরেন্দ্র মোদী বা কেজরিওয়ালকে সমর্থন করছে না, কিন্তু বিরোধিতাও করব না। তার মানে এটা কোন ধরনের একটা রাজনীতিবিদ? তো আমি তো আইদার, এখানে তো নোটার ব্যাপার নয় যে ভোটে নোটা দেবে, আইদার ওকে প্রধানমন্ত্রী পছন্দ করি, তা নাহলে অপছন্দ করি, এটা তো বলতে হবে। তার মানে কি আন্না হাজারেকে কেন্দ্র করে এই নরেন্দ্র মোদী, আপ এবং মমতা দেবী এই অ্যাক্সিসটা কি বৃত্তটা সম্পূর্ণ হওয়ার একটা কনস্পিরেসি হচ্ছে? সেটাও একটা হতে পারে আমার মনে হয়। আন্নাজির কথা থেকে তাই মনে হলো। আমি একবার মদন মিত্রের কাছে যাব। রহস্য গন্ধ পাচ্ছেন আব্দুল মান্নান। প্রথম হচ্ছে যে আব্দুল মান্নানের এই বক্তব্যের মধ্যে আমি তীব্র প্রতিবাদ করছি, এবং সিপিএম এবং কংগ্রেস তারা যে কতখানি এক জায়গায় চলে গেছে। আব্দুল মান্নান পুরনো কংগ্রেস কর্মী, দীর্ঘদিন কংগ্রেসের নেতৃত্ব করছেন, কিন্তু তার মধ্যে দিয়েও সিপিএম এর একই কথার সুর। বক্তব্য হচ্ছে, আমি বলতে দিন, আমি কাউকে ঠিক বলতে দিন। আমি দেখলাম কংগ্রেসের উত্তরের মধ্যে আপনি আলোচনা, আপনি যদি বলেন আমায় ডিস্টার্ব করতে শুরু করলেন, আমার ডিস্টার্ব হয়ে যাবে, কথাই বলতে পারবেন না, আমায় করবেন না। আমার সাথে আপনি বলতে দিলেন না, আমি ভালো কথা বলছি, ভালো কথাই বলছি। সিপিএম করে বলছেন, কিন্তু আপনি আমাকে বলতে দিলেন না, এখনো তিনজন বলে ভালো কথা। যদি মমতা বন্দ্যোপাধ্যায় চিট ফান্ডকে সমর্থন করেন না কেন? 94, 95, 96-এ যেদিন পর পর চিট ফান্ডগুলো একটার পর একটা তাদের সংস্থা খুলছিল, আজকে আব্দুল মান্নান ভুলে গেল, তৃণমূল কংগ্রেস ভোলেনি যে সেদিন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল না, সিপিএম ক্ষমতায় ছিল। 1, 2, আজকে সারদা গোষ্ঠীর বক্তৃতা আপনার আমি শুনেছি, তো কি হয়েছে? তাহলে আপনি আপনার কাছ থেকে শুনতে কি হয়েছে? আজকে বিবেকানন্দের সঙ্গে এক আসনে বসিয়েছেন, আপনি দেখিয়ে দিন না, আপনি দেখিয়ে দিন। আরে না না, আপনারা শুনুন না, সিপিএম মিথ্যা প্রচারে যে বাই ইলেকশনে জিতলেন, সুদীপ্ত সেনের যদি টাকা এবং লোক না থাকতো, একদম আপনি কিছু জানেনই না। সুদীপ্ত সেন, আমি তো বিষ্ণুপুরে জিতেছি 2006-07 সালে, আপনি ভুল করছেন। আপনি বলছেন বামফ্রন্ট নামের চেয়ারম্যান ছিল, না তাই তো বলছেন? হ্যাঁ তাই তো, বিষ্ণুপুরে ছিল সারদা, তাতে কি এসে গেল? আমি তো আরে ভুল করছেন আপনি, যে বিষ্ণুপুরে আমি দাঁড়িয়েছিলাম সেটা সারদার বিষ্ণুপুর নয়, তার পাশে সেখানে আপনার আনন্দ বিশ্বাস ক্যান্ডিডেট ছিল, আপনি ভুল করছেন, সেখানে আনন্দ বিশ্বাস জিতেছিল। তাকে বলতে দেবো না, বললে ভয় পাচ্ছেন, বললে সিপিএম এর মুখোশ খুলে যাবে। এবার আমি আসছি তোমাদের কাছে। কোর্ট যখন বলছে টেট নিয়ে, কোর্ট যখন বলছে দুনিয়া নিয়ে, কেন কোর্ট বলছে না যে সারদার ব্যাপারে সিবিআই করো? আপনি কেন তাহলে কোর্টের বিচারপতিরাও কি কোর্টের বিচারপতিরাও কি তাহলে ভেতরে ভেতরে চিট ফান্ডের সঙ্গে অ্যাডজাস্ট করে ফেলেছেন? এই কথা আপনি বলতে চাইছেন? আপনার সরকার আর এই যে বলছেন না সুপ্রিম কোর্টের বিচারপতি কি বলেছে, এই ইয়ার্সের কোনো কোর্টেরও মূল্য নেই, আর বিচারপতি কোথায় কি বললো, কোর্টের বাইরে, তার জাজমেন্টের বাইরে তারও কোনো ইয়ার্সের কোনো মূল্য নেই। কেন জানেন? তাকে জাজমেন্ট দিলে বলতে হবে দিস ইজ মাই জাজমেন্ট। আরেকটা হচ্ছে সাধারণ মানুষ হিসেবে আমার বক্তব্যটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলেই কুণাল ঘোষ রাজ্যসভার এমপি, সে জেলের ভেতর রয়েছে, সে কিন্তু বেরোতে পারেনি। সে ভালো মন্দ খারাপ এখনো পর্যন্ত শম্ভুকাও জেলের মধ্যে রয়েছে। অতএব আপনি যদি বলেন আরেকটা, হ্যাঁ মুন্না ভাইও জেলের বাইরে রয়েছে, সে 62 বার করার পর দিয়েছে 62 বার। আরে আপনাদের সময় তো সিবিআই হাত থেকে টেনে নিয়ে তপন কুকুরকে নিয়ে ধন্যবাদ জানাচ্ছি, আপনার একটা প্রয়াস ছিল মুন্না ভাইকে বাইরে চলে যেত। আর সিবিআই আপনি চান, এই যে মান্নান বললো যে আমায় যদি কেউ বলে জামাগুলো দেখিয়ে দাও, আমি দেখাবো না, পাগল নাকি?
আমি পাগল নাকি? আমার যদি কেউ বলে ভাই তোমার জমা কালো লেগেছে, খুলে দেখিয়েছে, কারো খুলে দেখা যাবো? তুমি নিয়েছো অর্ডার, সিবিআই অর্ডার যদি আসে নিশ্চয়ই সিবিআই হবে। কিন্তু সিবিআই আসা মানে এর মানে এই নয় যে আমার রাজ্যের পুলিশ তারা কেউ অক্ষম, তারা কেউ, তার মানে কি আপনি বলতে চাইছেন যে গোটা পুলিশ যারা এতদিন ধরে তারা কি সবাই সারদার টাকা খেয়ে ফেলেছে? আপনি একটা মন্ত্রী, আপনার তো লজ্জা করা উচিত। যদি হাইকোর্ট বলে মন্ত্রীর সঙ্গে কথা বলবে না, ডিজি কে বলছেন তার মানে কি হাইকোর্ট বলছে মন্ত্রীদের কথা বলবে না? মানে হাইকোর্ট সম্পূর্ণ জুডিশিয়ারি এখানে নিরপেক্ষ। এখানে মন্ত্রীদের ভয় পেয়ে ওই বিচারপতি লালা বাংলা থেকে পালা পুলিশকে বলেছে, এরকম চমকানো কথা তৃণমূল বলে না, সেটা আপনার বিমান বসুরা বলে। এখন সিপিএম নেই, রাজ্যটা শান্তিতে আছে, চিন্তা করবেন না। আপনাদের 14 দলের শান্তি হয়নি। সেদিন যতই হাসি হাসি মুখ দেখাক, প্রকাশ কথাক, সীতারাম ইয়েচুরি, আন্না নিয়ে যে আপনাদের মাথাটা ঘুরে গেছে সেটা আপনার মোটামুটি এইটুকুনির মধ্যেই বুঝতে পারছেন। থাকুক না, মাথা তো ঠান্ডা। এই যে বারবার মুকুল রায় বলছেন না, এটা বলতে গেলে কেউ তার ডিফামেশন হবে। চোরেদের নাম বলেছেন, দরকার বলেছি ব্যাপারে আপনাদের যখন নাম এসছে সেই ব্যাপারে করেছি, এবং যে দরকার হয় ডিফেন্স শুট করুন। আপনাকে এই তো আমি বলছি, বলছি তো আপনাকে, আপনি বলুন যে হ্যাঁ মুকুল রায় চোর। আমি বলছি, আমি বলেছি আমরা বলতে পারি না কে চোর। আমি একটা উত্তরটা আমার দিতে হবে, কারণ তো বলে গেল চিটফান্ডের ব্যাপারে। চিটফান্ডের ব্যাপারে যে পশ্চিমবাংলাতে অনেকগুলো চিটফান্ড কাজ করছে, এবং কর্পোরেট মিনিস্টার পার্লামেন্টে দাঁড়িয়ে সারা ভারতবর্ষের 74টা কোম্পানির নাম দিয়েছে যে তারা চিটফান্ড করে ওই পঞ্জি স্কিমের টাকাগুলো নিয়ে করছে। তা আমি বলবো যে আমি যদি চুরি করি, চুরির শাস্তি আমার হবে, কিন্তু আজকে যদি আমি যে চুরিটা করেছি সেই টাকাটা আর একজন উনি কম্পেনসেট করবেন কেন? পাবলিক কেন তাকে ট্যাক্স দেবে? আজকে চোরের শাস্তিটা হোক। আজকে সারদার ব্যাপারটা হচ্ছে, অ্যালকেমিস্টের ব্যাপারে কেন হচ্ছে না? আজকে রোজ ভ্যালির ব্যাপারে কেন হচ্ছে না? অন্যান্য কনসার্নগুলো অভিযোগ আসছে না, কারণ হচ্ছে না, কারণ হচ্ছে কারণ হচ্ছে না যে অভিযোগ আসছে। মদনবাবু আপনি শুনুন, একটু ধৈর্য ধরে শুনুন না। আমি তো আপনাকে ডিস্টার্ব করি না, আমি তো আপনাকে ডিস্টার্ব করি না, আপনি একটু ধৈর্য ধরে শুনুন না। শ্রমিকের কাছে যাবো, এখনো 3 জন বলবেন। আচ্ছা, আমি যেটা বলতে যাচ্ছি যে আজকের সুপ্রিম কোর্ট কিন্তু এখনো বিচারাধীন, এবং এই কালকেও যেটা তার সময়ের অভাবে বিচার রায় দিতে পারেননি। আগামী মঙ্গলবার আবার হবে, এবং রাজ্য সরকার বারবার টাইম নেওয়ার জন্য এটা ডিলে হয়েছে, এবং আগামী মঙ্গলবার আবার 1 নম্বর কেসটা দিয়েছে। অর্থাৎ মদনবাবু যে বলে গেলেন যে সুপ্রিম কোর্ট অর্ডার ব্যাপারে ফাইলটা কারা ফেরত পাঠিয়েছিল, বারবার দিল্লি থেকে কারা ফেরত পাঠিয়েছে। পশ্চিমবঙ্গে যখন সিপিএম এর সরকার ছিল, দিল্লি থেকে কারাই চিটফান্ড গুলোকে নন ব্যাংকিং পারমিশন দিয়েছিল? কারা দিয়েছিল? আমরা দিয়েছিলাম? কোথা থেকে এলো এই চিটফান্ড গুলো? সেবি যখন না না, আমরা সরকারে ছিলাম না। সেবি যখন ইন্টোগ্রেট করতে চাইছে, ইন্টোগ্রেট করতে দিচ্ছে না, এটা কোনোদিন হয়? সেবিকে আদালতে যেতে হলো, সেবিকে আদালতে যেতে হলো, আজকে আন্না জানে কি নিয়ে ভারতবর্ষে যে প্রগতিশীল চেহারা নিয়েছে, সেবিকে আদালতে যেতে, চিটফান্ড দিয়ে আমি হচ্ছে সেবিকে আদালতে যেতে হলো যে আমি ইন্টোগ্রেশন করতে যাচ্ছি, সেখানে অ্যালাউ করছে না রাজ্য সরকার, পুলিশ কোনো রকম আমাকে সহযোগিতা করছে না, সেবিকে আদালতে যেতে হলো, এবং আদালত সেখানে ভৎসনা করে সেবিকে বললো যে না দিতে হবে। সেবি ইডির কথা বলছেন, আচ্ছা আমি সরি, আমি এটা ভুল করে ফেলেছি না। আর সুদীপ্ত সেনকে ইন্টোগ্রেশন করার জন্য পারমিশন দেওয়া হয়নি, এটা করা হয়েছে, এবং কুণাল ঘোষকে 164 দিতে দেওয়া হলো না, কনস্পিরেসি করে তাকে সেখানে একটা কেসে বিধাননগর কোর্ট সেখানে করছে, তাকে নিয়ে চলে গেল বিধাননগর কোর্ট, বললো যে আমি যে স্ট্যাটাসের আরেকজন জাজ, তিনি সেই স্ট্যাটাস আমার নির্দেশ ছাড়া কি করে নিয়ে গেল, এগুলো সব এখন বিচারাধীন চলছে। চলুক না বিচার। আমি শ্রমিকের কাছে যাব, বিচার যখন হয়নি তখন সেই নিয়ে মন্তব্য না করাই ভালো। করতে দিচ্ছে না, ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আন্না হাজারে প্রসঙ্গে হয়নি তখন বিচার না নিয়ে বলাই ভালো। শ্রমিকের কাছে আন্না হাজারে এই চিটফান্ডগুলোর সঙ্গে একটা ইনফ্লুয়েন্স হয়ে গেছে। যে কোনো নতুন সমীকরণে দুপক্ষই লাভবান হয়, সেক্ষেত্রে এখন দেখাবো, কিছুক্ষণ আগে দেখিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের লাভের তালিকাটা কি, আন্না হাজারের দিক থেকে রাজনৈতিক লাভ যদি থাকে কি হতে পারে তাও দেখাবো।
রাজনীতিকে পাক মনে করতেন তিনি। তার একদা ভাবশিষ্য অরবিন্দ কেজরিওয়ালকেও সেই পাকে না নামারই পরামর্শ দিয়েছিলেন। কেজরিওয়াল যখন সেই পরামর্শ কানে না তুলে আম আদমি পার্টি গঠন করেছিলেন, তখন আন্নার করা বার্তা ছিল কোথাও যেন তার নাম বা ছবি ব্যবহার না করা হয়। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে নিজে সরাসরি সেই পাকে না নামলেও রাজনৈতিক দলের হয়ে প্রচারে নামার সিদ্ধান্ত নিয়ে ফেললেন আন্না হাজারে। ঘটনাচক্রে সেই দলটি হল তৃণমূল। एक टाइम जो 40% लोग संसद में जाकर काम करने वाले हैं, वो अगर एकाध पार्टी काम करती है तो क्यों ना उसको सपोर्ट करें, ये सोचकर मैं ये सपोर्ट किया है। কিন্তু মূলধারার রাজনীতি কিংবা রাজনীতিবিদদের বিরুদ্ধে যিনি একাধিকবার ক্ষোভ উগড়ে দিয়েছেন, তিনি হঠাৎ কেন লোকসভা ভোটে প্রচারে নামার সিদ্ধান্ত নিলেন তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। পর্যবেক্ষকদের একাংশ বলছেন এমনটা না করে আন্নার উপায় ছিল না, কারণ তার সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর আম আদমি পার্টি গড়ে এবং তারপর নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে এখন কেজরিওয়াল দুর্নীতির বিরুদ্ধে তথাকথিত লড়াইয়ের প্রধান মুখ হয়ে উঠেছেন। যাবতীয় ল্যান্ডলাইট এখন তার ওপর। উল্টো থেকে আন্না এখন অনেকটাই প্রচারের আড়ালে। গোটা দেশ যখন কেজরিওয়ালের উত্থান দেখেছে, তখন আন্না তার গ্রাম রালিগাঁও সিদ্ধিতেই আটকে। সংসদে লোকপাল বিল পাশের কৃতিত্ব অনেকেই আন্নাকে দিলেও রাজনৈতিক মহলের একাংশের মতে কেজরিওয়ালের জনপ্রিয়তার চাপে তাকে বাধ্য হয়ে কেন্দ্রের সঙ্গে সমঝোতার রাস্তাতে হাঁটতে হয়েছে। এই পরিস্থিতিতে জাতীয় স্তরে প্রাসঙ্গিক হয়ে থাকার জন্য আন্নার একটা মঞ্চের প্রয়োজন ছিল, কিন্তু লোকপালের মতো আন্দোলনের পরিস্থিতি এখন আর নেই। কংগ্রেস বিজেপির সঙ্গে সরাসরি যাওয়াও তার পক্ষে সম্ভব নয়। এই পরিস্থিতিতে তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্না জোট বাঁধলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল, কারণ তারই মতো মমতার ইউএসপি সততার ভাবমূর্তি। वो अपना जीवन आलिशान पद्धति से बिता सकते थे, जो आज कई मंत्री बिता रहे हैं, लेकिन एक छोटे से कमरे में रहते हैं। मुख्यमंत्री होते हुए भी कई सरकार का गाड़ी नहीं, बंगला नहीं। যদিও এই মমতা বন্দ্যোপাধ্যায় একসময় একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে আন্নার সঙ্গে এক মঞ্চে থাকতে চাননি, যদিও এদিন সেই টিভি চ্যানেলকেই সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী জানিয়েছেন মাতৃবিয়োগের কারণে তিনি সেদিন চলে এসেছিলেন। সব মিলিয়ে সেই অধ্যায় এখন অতীত। নতুন জুটি মমতা আন্না, কার কাকে বেশি প্রয়োজন এই নিয়ে বিতর্ক চলতেই পারে, কিন্তু তার চেয়েও রাজনৈতিক মহল বেশি কৌতূহলী এই সমীকরণের প্রভাব ভোট যন্ত্রে কিভাবে পড়ে এবং কতটা পড়ে তা নিয়ে। বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ, নয়াদিল্লি। শ্রমিক, তোমার কাছে যাব দুটো অংশ নিয়ে। এক, আজকের সাংবাদিক সম্মেলনেও কিন্তু বিজেপি নিয়ে সেই রকম কোনো তীব্র আক্রমণ করেননি, বরঞ্চ একটি টেলিভিশন চ্যানেলে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বলেছেন যে মোদিকে, প্রসঙ্গটা তারাই বলছে, আমার কথা নয়, যে কিছুটা এড়িয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বলেছেন যে মোদিকে সেইভাবে চিনি না মন্তব্য করার মতো। কি বলবে তিনি? কে বলেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একেবারে স্পষ্ট ভাষায়। সেই টেলিভিশন চ্যানেলে এখনো এই মুহূর্তে ব্রেকিং আছে, আমি বাজপেয়ীর সঙ্গে কাজ করেছি কিন্তু মোদিকে চিনি না, এবং তীব্র আক্রমণ নেই, কোনো ইঙ্গিত এর মধ্যে কোনো পাঠিয়েছিলেন। আমি তো এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতি করছি, আর আমরা এখানে যারা বসে আছি প্রত্যেকেরই রাজনৈতিক ক্ষেত্রটা হচ্ছে পশ্চিমবঙ্গ। স্বাভাবিকভাবে এ রাজ্যের মুখ্যমন্ত্রী যখন একজন ভারতবর্ষের তথাকথিত সততার আইকন, তার সঙ্গে একটা জোটবদ্ধভাবে আগামী লোকসভা নির্বাচনের ময়দানে নামছেন, তো আমাদের আলোচনার প্রেক্ষিতটাও বা তার আঙ্গিকটাও আজকের পশ্চিমবঙ্গ। ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত, কিন্তু ক্যালেন্ডারকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে ফুলও ফুটছে, আবার একই সঙ্গে শীতের পাতাও ঝরছে। ফালতুকে সঙ্গে নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একটি সাংবাদিক সম্মেলন করলেন। প্রশ্ন হলো কে এই আন্না? এ নিয়ে অনেক মানুষ প্রশ্ন তুলছেন। আমি কালকে একটা চ্যানেলে দেখছিলাম, মোহাম্মদ সেলিম সেখানে বলছিলেন যে আন্নার উত্থানটা কিভাবে রাজনীতি, আন্না কাদের নিয়ে রাজনীতি করেছেন বা কিভাবে আন্না জনপ্রিয় হয়েছে। এটা নিয়ে তো পশ্চিমবঙ্গের মানুষ দীর্ঘদিন আমরা আলাপ আলোচনা করেছি। এ বিতর্কও ছিল যে ভারতবর্ষের আইন কোথায় তৈরি হবে, আইনসভায় না রামলীলা ময়দানে নাকি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। কিন্তু আজ এ সমস্ত প্রশ্ন আজকে অতীত হয়ে গেছে। আন্না একলব্যর কাছ থেকে, মানে তার ওই কেজরিওয়ালের কাছ থেকে তার বৃদ্ধাঙ্গুষ্ঠ কেটে নিতে চেয়েছিলেন, কিন্তু তিনি রাজি হননি। আন্নাকে তিনি বরং বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে তিনি একটি রাজনৈতিক মঞ্চ তৈরি করেছিলেন, এবং টিম আন্নার একটা অংশ কেজরিওয়ালের সঙ্গে চলে গেছেন। বাদবাকি যে টিম আন্নার অংশ বলে যারা ছিলেন পরিচিত মুখ, তারা মোদিকে প্রধানমন্ত্রী হিসেবে প্রজেক্ট করবার জন্য তারা ময়দানে নেমেছে। এর মাঝখানে দাঁড়িয়ে আমাদের চিন্তা করতে হবে আন্না কি করছেন। আজ থেকে বেশ অনেক বছর আগে 1987 সাল বিধানসভা নির্বাচন, আমি সাইকেল নিয়ে তখন হাওড়ায় থাকতাম, হাওড়ায় আমাদের পার্টি অফিসে গলিতে যাচ্ছি, তো হঠাৎ দেখলাম একজন দেওয়ালে লিখছেন সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে, তলায় লেখা কেসি পাল। এই লেখাটা কিন্তু আমি খুব আগ্রহের সঙ্গে দেখতাম,
এই লেখাটা আমি বহু জায়গায় দেখেছি, হাওড়া স্টেশন থেকে রাসবিহারী মোড়, আমি জিজ্ঞাসা করলাম ভদ্রলোককে যে আপনি লিখছেন, আপনাকে কে লিখতে বলেছেন, কে কেসি পাল? উনি উত্তরে বললেন আমি কেসি পাল। আপনি এটা কি করে জানলেন? আমি তার স্বাভাবিকভাবেই তার শিক্ষা দীক্ষা নিয়ে প্রশ্ন মানে জানতে চাইলাম, আগ্রহী হয়ে পড়লাম। তিনি বললেন না, আমি ক্লাস 8 পর্যন্ত পড়েছি, আমি সেনাবাহিনীতে ছিলাম, ওখানে আমাদের যখন ধ্রুবতারার অবস্থান দেখিয়ে বিভিন্ন ডেমনস্ট্রেট করা হতো তখন আমার মনে একটা প্রশ্ন উঠেছিল, সেই প্রশ্ন থেকে আমি আজকে এই কাজটা খুঁজে পেয়েছি। আজকে আর সেই লেখাগুলো দেখি না, কেসি পাল কোথায় আছেন, আমাদের হাওড়ারই বাসিন্দা ছিলেন, এখন তাকেও খুঁজে পাই না। তো আন্নাকেও আজকে আমি দেখছি, আন্নাও কিন্তু এরকম ঘুরে ঘুরে দেওয়াল লিখছেন। কীরকম? এর আগে আন্না গিয়েছিলেন উত্তরাখণ্ডে গিয়ে তিনি বললেন যে জেনারেল পিসি খণ্ডরি হচ্ছেন ভারতবর্ষের সবচেয়ে মানে প্রধান এবং সর্বোত্তম মুখ্যমন্ত্রী, কারণ তিনি ঠিক আমার মতো করে আমি যা চাই সেভাবে তিনি লোকায়ুক্তকে ওখানে তিনি তৈরি করেছেন। আন্নার মঞ্চ থেকে বলা হলো, বিভিন্ন লোকেরা বললেন ত্রিপুরার মানিক সরকার, গোয়ার মনোহর পরিক্কর, পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় এবং মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহান এদের সহজ সরল জীবনযাপন, উপঢৌকন, বিভিন্ন আড়ম্বরহীনতা আমাকে মুগ্ধ করেছে। আজকে যিনি একটা প্রেশার গ্রুপের জন্ম দিয়েছিলেন, যিনি জনলোকপালের কথা বলেছিলেন, যিনি ভারতবর্ষের সিভিল সোসাইটিকে একটা পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের মধ্যে প্রাসঙ্গিক করে তুলেছিলেন, রাজনৈতিক প্রথার বাইরে গিয়ে একটা নতুন শক্তি দেখাতে চেয়েছিলেন, আজকের এই সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি লাভ হবে কি ক্ষতি হবে সেটা তো ভিন্ন প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি 100টা আসনে নির্বাচিত হতে পারেন তাহলে নিঃসন্দেহে ভারতবর্ষের রাজনীতি ঠিক কি ভুল বেঠিক, উন্নতি অবনতি এটা প্রশ্ন নয়, কিন্তু তার প্রাসঙ্গিকতা ভারতবর্ষের রাজনীতির একটা মাত্রাকে বদলে দেবে। কিন্তু আজকে আন্নাই প্রেস কনফারেন্স করে আন্না যেটা করলেন, তিনি ভারতবর্ষের সিভিল সোসাইটি মুভমেন্ট, সিভিল সোসাইটির জন্য স্পেস, সেটাকে তিনি আজকে কবর দিয়ে দিলেন। আবার নতুন কোনো আন্নার খোঁজ করবে ভারতবর্ষ, কারণ মহাত্মা গান্ধী, আমি এখানে গান্ধীবাদী নেতা আছেন মান্নানদা, আমি কোনো বিতর্কের মধ্যে যেতে চাই না, কিন্তু তাও আমি বলছি, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপকও আছেন, যে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি, তার জীবন, তার রাজনৈতিক আন্দোলন প্রত্যাহার, বিভিন্ন সময় তার অনশন প্রত্যাহার, দেশভাগের ক্ষেত্রে তার অবস্থান, যেরকম তার পুরো জীবনটার মধ্যে অনেক স্ববিরোধিতা ছিল, এই বর্তমানের যিনি আন্না এর মধ্যেও স্ববিরোধিতা ভর্তি। তবে দেশের মানুষ রাজনৈতিক, ভারতবর্ষের মানুষ একটা রাজনীতির আঙ্গিকে নির্বাচিত করবেন। সেলিমদারা আছেন, 11টা টিম থেকে 11 জন প্লেয়ার নিয়ে তারা খাতা পেন্সিল নিয়ে নেমে পড়েছেন। কোচ কে হবেন সে নিয়ে সেটা তাদের ভাবনা, কাকে কোচ করবেন, কারণ বিভিন্ন ধরনের প্লেয়ার তো। সেলিমদার আরো বড় প্রশ্ন আছে, ক্যাপ্টেন কে হবে? না, ক্যাপ্টেনের প্রশ্ন থেকে কোচ, কারণ হচ্ছে সেলিমদার যে রাজনৈতিক মতাদর্শ, সেলিমদার যে রাজনীতিতে বিশ্বাস করেন, তার সঙ্গে সহস্র যোজনের মধ্যেও চন্দ্রবাবু নাইডুর রাজনীতির কোনো মিল নেই, বা মুলায়ম সিং যাদব যে কিংবা র্যাপিড আরবানাইজেশন, না সে কি করে জানবো, সেটা আমি কি করে জানবো? এখন কে কার সঙ্গে আমরা বুঝে উঠতে পারছি ময়দানে দল বদলের আগের 1 মাসে যেটা হয়, না সেটা তো হবেই। দেখুন যেটা আপনারা গত মাসে উড়িষ্যা, বিহার, আমরা তো দেখলাম, আমরা তো পশ্চিমবঙ্গের নির্বাচন, না সে আমি আন্নার প্রসঙ্গে যাচ্ছি না। দেখুন 220-র উপরে যে আসন পেরিয়ে যাবে, বা যে বলছেন, আমরা তো এর আগেও দেখেছি। আজকে ওই সাক্ষাৎকারই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে বিজেপি 150 পেরোতে পারবে না। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় একটা ভিন্ন রাজনৈতিক দলের কর্মী, তিনি তার বক্তব্য রাখবেন, তিনি চাইবেন 100-র বেশি আসন জিততে, আমরা চাইব 272-এর বেশি আসন জিততে, মোহাম্মদ সেলিমরা চাইবেন তৃতীয় ফ্রন্টের সরকার তৈরি করতে। আমরা আমাদের বক্তব্য নিয়ে বাজারে আছি, মানে সেলিমরাদের ভাষায় বাজারে, সেখানে আমরা বলছি আপনি বাজার অধিকাংশ আপনি ব্যবহার করেন, সেই আপনাকে বলছি না বাজারে আমার ভরসা আছে, আমাদের ভরসা, সেটা আমরা আমাদের বলছি, আমরা যেটা মানুষকে বলছি যে বাজার করুন ঘুরে ঘুরে, কিন্তু দিল্লি চলুন রাজধানী চলে। আচ্ছা ফাইন, অর্থনীতির বাজারে ভরসা আছে। আমি সুমনের কাছে যাবো। সুমন, একটা জিনিস তো ঠিক যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস 42টা আসনের প্রধান মুখ, প্রত্যেক প্রার্থীর যা হোর্ডিং হবে, যা ছবি হবে, কোনো ঝুঁকি না নিয়ে বলা যায় যে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের অপেক্ষাকৃত বড় ছবিটা, প্রার্থীর ছোট ছবিটা, এইভাবেই প্রচার হয় এবং এইভাবেই তৃণমূল কংগ্রেসের আজকের সাফল্যটা এসেছে। এই 42টা আসন ছাড়াও যে 100টা আসনের দৌড়,
অবধারিতভাবে আন্না হাজারে প্রচার করলে তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেতে হবে, আলাদাভাবেও যাবেন, এতে ওই 42টা আসনের কি মনোযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় ফিজিক্যালি মুখ্যমন্ত্রী হওয়ার পর ছুটে যাওয়া, এইটা কমে যাবে না? বিরোধীরা সিপিএম কংগ্রেস অ্যাডভান্টেজ পেয়ে যাবে না? না মানে ওটা তো এখন দেখুন যেটা হতে যাচ্ছে সেটা তো মানে ভোটের নির্বাচনের পরে সেটা পরিষ্কার বোঝা যাবে কি হতে যাচ্ছে। কিন্তু এটা তো ঘটনা যে সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গে 2011-তে ক্ষমতা পরিবর্তনের পরে তৃণমূল কংগ্রেস তাদের যে ভোট, সেই ভোটটাকে কিন্তু চূড়ান্তভাবে সংহত করেছে। এই মুহূর্তে কিন্তু অপ্রতিদ্বন্দ্বী পশ্চিমবঙ্গের 42টা লোকসভা আসনেই কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু অন্যতম প্রধান শক্তি হিসেবে তারা তাদের যে ময়দানের যে লড়াই, সেই লড়াই তারা করতে যাচ্ছে। আপনি বলেন তত গুরুত্ব আর নেই? না, তত গুরুত্ব তো অবশ্যই আছে। পশ্চিমবঙ্গ থেকেই তো তৃণমূল কংগ্রেস, না আমি সাফল্যের বিচারে বলছি, এটার উপর গুরুত্ব আছে। এখন ব্র্যান্ড বিল্ডিং হয়ে গেছে, এবার ব্র্যান্ডটা এমনিই চলবে। না ব্র্যান্ড তো আছেই, ব্র্যান্ড আছে, ব্র্যান্ড সাফল্য পাচ্ছে। খুব স্বাভাবিকভাবে আজকে ভারতবর্ষের যে পরিপ্রেক্ষিত, কেন আন্না হাজারে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করলেন? যতই ব্যক্তিগত আক্রমণ যাই করুন সিপিএম এর তরফ থেকে, যতই ব্যক্তিগত আক্রমণ, এই ব্যক্তিগত আক্রমণ তো মানুষ নেয় না। সে কথা তো বারবার ভোটে প্রমাণিত হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব থেকে আরম্ভ করে সবাইকে ব্যক্তিগত আক্রমণ করার যে প্রবণতা বামফ্রন্টের মধ্যে ছিল, বিশেষত সিপিআইএম এর মধ্যে, তাদের রক্তে রক্তে এই প্রবণতার জবাব মানুষ দিয়েছে। ফলে খুব স্বাভাবিকভাবে আজকে আন্না এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই দুজনের পাশে আসাটা কিন্তু একটা সম্পূর্ণ নতুন পরিপ্রেক্ষিত। আজকের নির্বাচন যেটা হতে যাচ্ছে, লোকসভা নির্বাচন, একটা অন্য পরিপ্রেক্ষিতে হতে যাচ্ছে। ভারতবর্ষের একেবারে পরিপ্রেক্ষিতে কথা আসবো, কিন্তু তার আগে আপনাদের দেখাবো যে রাস্তাটা কিভাবে এই আজকের আন্না হাজারে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যৌথ সাংবাদিক সম্মেলন হলো, তার যে পদ্ধতি, তার যে ধাপগুলো আপনাদের সামনে। বিধানসভায় প্রার্থী বাছাই হোক, রাজ্যসভায় ভাঙা গড়া সূক্ষ্ম অঙ্ক কষে চতুর্থ প্রার্থীকে জিতিয়ে আনা, কিংবা বাংলার বাইরে তৃণমূলকে ছড়ানোর গুরু দায়িত্ব, সবকিছুই তাঁর ওপর। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান সেনাপতি মুকুল রায়। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্না হাজারের নতুন সমীকরণের নেপথ্যেও সেই তিনি যোগসূত্র। আন্না দৌত্যে তাঁর সঙ্গে তৃণমূল সাংসদ কেডি সিংহ। দলনেত্রী ইতিমধ্যে দিল্লি দখলের ডাক দিয়েছেন। চলো দিল্লি চলো, নেতাজি সুভাষচন্দ্র বোস ডাক দিয়েছিলেন। পারবেন তো? বাংলা থেকে চলো দিল্লি চলো, চলো ভারত গড়ো, চলো দিল্লি চলো, চলো ভারত গড়ো, চলো দিল্লি চলো, চলো বাংলা গড়ো, চলো দিল্লি চলো, চলো মানুষ গড়ো। দিল্লিতে পরিবর্তন আনতে হলে যে শুধুমাত্র রাজ্যের 42টি কিংবা ত্রিপুরার 2টি লোকসভা আসনকে ধরে এগোলে চলবে না, তা ভালো করেই জানেন মুকুল, যাকে অনেকেই এখন তৃণমূলের চাণক্য বলছেন। কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিয়ে আন্নার গ্রাম রালেগান সিদ্ধিতে পৌঁছে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়, সঙ্গে কেডি সিংহ। আন্নার সঙ্গে বিস্তারিত বৈঠক করেন দুজনে, পৌঁছে দেন দলনেত্রীর বার্তা। স্বভাবসিদ্ধভাবেই আন্নার সঙ্গে বৈঠকের পর মুকুল বেশি কিছু না বললেও রাজনৈতিক মহলের কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল এবারও ফ্যাক্টর সেই মুকুলই, সঙ্গে সঙ্গী কেডি সিংহ। মঙ্গলবার দিল্লিতে সেই মুকুল রায়ের বাড়িতেই মমতা আন্না গুরুত্বপূর্ণ বৈঠক হয়, সেখানে উপস্থিত মুকুল। আর বুধবার মুকুলের আরও এক সাফল্য হিসেবে মমতা আন্না নয়া সমীকরণের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটল। এবিপি আনন্দ। এটা মানে পরিষ্কারভাবে যেটা বলা দরকার সেটা হচ্ছে যে পরিপ্রেক্ষিতে আজকে নির্বাচনটা হতে যাচ্ছে, পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে যদি আমরা ভাবি, তাহলে কিন্তু একদিকে বা দেশের পরিপ্রেক্ষিতেও যদি ভাবি, একদিকে মূল্যবৃদ্ধি এবং দুর্নীতি কংগ্রেসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এবং আরেকদিকে আমরা খুব স্বাভাবিকভাবে দেখছি যে ধর্মনিরপেক্ষতার যে প্রশ্নটা, সেটা অটুট থাকবে কিনা। ভারতবর্ষে মুসলিম হিন্দুদের মধ্যে যে ধর্মীয় বিভাজন, সেই বিভাজনের চরিত্রটা কিরকম হতে যাচ্ছে, তার যে ব্যাপারটা, দাঙ্গার সামগ্রিক যে পরিপ্রেক্ষিত, সেই পরিপ্রেক্ষিত যেটা সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেড মিটিংয়ে যেটা পরিষ্কারভাবে বলেছিলেন। এবং এটাও তো আমরা দেখছি যে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের উপস্থিতি শুধু যে কংগ্রেসের উপর প্রভাব বিস্তার করেছে তাই নয়, সিপিএম এর ওপরেও প্রভাব বিস্তার করেছে। এবং তার তো গতকাল আমরা তার জলজান্ত উদাহরণ দেখেছি। লক্ষণ শেঠকে নিয়ে যে কাণ্ড, যে কথা এতদিন ধরে বামফ্রন্ট এবং সিপিআইএম এতদিন ধরে বলে আসতো
যে দক্ষিণপন্থী দলগুলো কংগ্রেস, তৃণমূল, এদের মধ্যে যে দুর্নীতি, এদের মধ্যে যে অস্বচ্ছতা, সেই অস্বচ্ছতা এবং দুর্নীতিটা প্রকাশ্যে এসে গেছে গতকালের ঘটনার পর। আপনারা জানেন যে লক্ষণ শেঠকে জেল থেকে বেরোনোর পর বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র মিছিল করে মালা পরিয়ে নিয়ে গিয়েছিলেন। সেই মানে লক্ষণ শেঠ সুশান্ত ঘোষ দুজনকেই সেখানে সম্বর্ধনা দেওয়া হয়েছিল জামিন পাওয়ার খুব স্বাভাবিকভাবে আসছে যে গতকাল জেলা পার্টি অফিসে গিয়ে রবীন্দ্র এবং যারা ছিলেন না তৃণমূলের প্রভাব পড়েছে, যে রবীন্দ্র এবং তার যে সহযোগীদের যে মুখে যা আক্রমণের মুখে পড়তে হয়েছে, টাকা দিয়ে পয়সা দিয়ে লক্ষণ শেঠ বলছে যে আমি দলের নির্দেশে সব করেছি, দল এখন আমার পাশে নেই। ফলে এই যে একটা ভয়ঙ্কর স্টেটমেন্ট, এই স্টেটমেন্ট তো সিপিএম কে প্র্যাকটিক্যালি হাতের কিনারায় এসে দাঁড় করিয়ে দিয়েছে। লক্ষণ শেঠের এই এপিসোড সামগ্রিকভাবে সিপিএম এর যে ভাঙন, সেই ভাঙনের সূচনা করছে। সেটা ধীরে ধীরে লোকসভার ৪২টা আসনে তার প্রভাব পড়বে এবং সিপিএম এর মধ্যে বিশৃঙ্খলা, দুর্নীতি যে পর্যায়ে গেছে সেটাও কিন্তু আরো দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। গতকালে লক্ষণ শেঠের ঘটনা থেকে একদম পরিষ্কার রাজ্যবাসীর কাছে, যেটা এতদিন ধরে আমরা অভিযোগ করে আসছিল বারবার ধরে, জাতীয়তাবাদী দলগুলো, সিপিএম বিরোধী দলগুলো, তারা পরবর্তীকালে কিন্তু লক্ষণ শেঠ এবং তার সহযোগীদের যে তাদের যে রেজিস্ট্যান্স, যেভাবে তারা কন্ট্রোল কমিশন অ্যাটাক হচ্ছে বাই দি পার্টি ওয়ার্কার্স, ভাবা যায় এটাকে ভাবতে পারছেন? এসব আপনি বুঝবেন কি করে? রিমোট কন্ট্রোলে চলেন আপনি নিজে, আপনার কথা বলার অধিকার নেই। কে বলছে আপনাকে তৃণমূল সম্পর্কে? কথা না বলে এলাম কি করে? আরে মুকুল আছে, তারপরে মমতা আছে, নিশ্চয়ই প্রত্যেকটা পার্টিতে ফাইল আছে। কন্ট্রোল কমিশন বুঝবেন কি করে? কি করে প্রত্যেকটা সেই কন্ট্রোলই নেই কি করে? আপনার নিজের উপরে কন্ট্রোল আছে, নাপতে পারছে না। নিজের উপরে কন্ট্রোল কমিশন এমন কন্ট্রোল দেখা গেছে, ধরে পেটাচ্ছে, কাঁচ পাঁচ ভেঙে দিচ্ছে। কমিশন ছাড়া অন্য কিছু বোঝেন আপনি? কি বলছেন আপনি? কমিশন ছাড়া কিছু বোঝেন? আমি কমিশন ছাড়া না বললাম, আপনি তো বোঝেন। আপনার কন্ট্রোল কমিশনের এই চেহারাটা নেই, কমিশন ব্যাপারটা আপনি বোঝেন ঠিক আছে? ছেড়ে দিন না, এখন এমন কন্ট্রোল কমিশন হয়েছে সব বেরোবে। মমতা ব্যানার্জির কোটেশন আছে, মুকুল চোর, মদন চোর, আর কুণাল চোর, এবং কুণালকে জেলে যেতে হয়েছে। একই সার্টিফিকেট তিনজনের নাম আছে। বলেছে এদের নামে যে অভিযোগ উঠেছে এটা কি সত্যি? কুণালের বিরুদ্ধে অভিযোগ এসেছে, কুণাল গেছে, কুণাল প্রসঙ্গান্তরে চলে যান বলে আমি বললাম, সেটা আলাদা কথা। আমি আবার প্রসঙ্গে ফিরি। আপনাদের দেখাবো যে আন্না হাজারের যে রাজনৈতিক জীবন কিভাবে কতগুলো ধাপ পেরিয়ে কি পদ্ধতির মধ্যে দিয়ে আন্না হাজারে আজকের আন্না হাজারের জায়গায় এসেছেন, এবং বিতর্ক তার রাজনৈতিক জীবনেও কি ছিল না নাকি ছিল, দেখুন। আন্না হাজারে তার অনুগামীরা অনেকেই অতি উৎসাহী হয়ে বলেন এ যুগের গাঁধী, যদিও তার আন্দোলনের চেহারা ধ্যান ধারণার সঙ্গে অনেকেই সহমত নন। এমনকি একসময় যন্তর মন্তর কিংবা রামলীলা ময়দানে অন্যার অনশন আন্দোলনে হাজির কয়েক হাজার জনতা ভারতের ১২০ কোটির প্রতিনিধি কিনা তা নিয়ে সন্দিহান অনেকেই। দুর্নীতি বন্ধ করতে আন্নার উদ্যোগ নিঃসন্দেহে সমর্থনযোগ্য হলেও রাস্তায় নেমে আন্দোলন অনশনের মধ্যে দিয়ে সরকারের ওপর চাপ তৈরি করে সমাজ বদলানো যায় না বলেও মনে করেন বিদ্বজ্জনদের একাংশ। তাদের মতে সিস্টেমকে বদলাতে হলে সিস্টেমের অংশ হতে হয়, পাঁক পরিষ্কার করতে হলে পাঁকে নামতে হয়। আন্নার অনুগামীরা উদাহরণ হিসাবে বলেন তিনি তার গ্রাম রালেগাঁও সিদ্ধিকে মডেল গ্রামে পরিণত করেছেন। সেখানে কেউ মদ্যপান করেন না, কেউ কোনো অনৈতিক কাজ করেন না। কিন্তু অনেকেরই পাল্টা প্রশ্ন, শুধুমাত্র একটা গ্রামকে পাল্টানো আর দেশকে পাল্টানো কি এক? 1974-এ জয়প্রকাশ নারায়ণ কিংবা 1989 সালে ভিপি সিংহ দেশ থেকে দুর্নীতি, স্বজনপোষণ, স্বৈরতন্ত্র দূর করতে আন্দোলনের ডাক দিয়েছিলেন। সেই আন্দোলনের ফলে কংগ্রেসকে দুবার ক্ষমতা থেকে সরতেও হয়েছিল, কিন্তু তাদের সেই আন্দোলন স্থায়ী হয়নি, কারণ সর্বস্তরের মানুষকে সেই আন্দোলনে সামিল করে তোলা যায়নি। অন্যার আন্দোলন প্রসঙ্গেও একই কথা প্রযোজ্য বলে অনেকেই মনে করেন। অন্যার সর্বশক্তিমান লোকপালের ধারণাও গণতন্ত্র বিরোধী বলে দাবি একাংশের। যে অন্যা একসময় নিজের জনলোকপাল বিল পাশ করানোর জন্য কেন্দ্রের সঙ্গে সম্মুখ সমরে নেমেছিলেন, তিনি কিছুদিন আগে কেন্দ্রের লোকপালকে সমর্থন করতে গিয়ে বলেছিলেন এতে 50 থেকে 60% দুর্নীতি রোধ করা যাবে। তার অনুগামীরা বলছেন যেটুকু হয় ততটুকুই ভালো, তারপর ফের শুরু করতে হবে। কিন্তু বিরোধীরা বলছেন এটা অন্যার সমঝোতার মানসিকতা, তাই 100% দুর্নীতি মুক্তি থেকে তিনি 50 থেকে 60% নেমে এসেছেন। তার সমালোচকরা বলছেন অন্যার সমঝোতার সেই মানসিকতারই প্রতিফলন দেখা গেল বুধবার। একসময় রাজনীতিকে পাঁক বললেও এখন কার্যত সেই পাঁকেই পা রাখলেন।
अन्ना हजारे। एबीपी आनंद। উদয়নবাবু, রাজনীতি নাকি সম্ভাবনার শিল্প। আমি একটা সম্ভাবনার প্রশ্ন দিয়ে আপনার কাছে যাব। সেটা হচ্ছে যে ৭৭ সালে জয়প্রকাশ নারায়ণের যে ভূমিকা, অনেকে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই দূরদর্শিতা থেকে আন্না হাজারের সঙ্গে এইটা করলেন যে এই পোস্ট ২০১৪ আন্না হাজারের সরকার গঠন করার ক্ষেত্রে সেই ভূমিকা নিতে পারেন, কোথাও একটা পিভটাল শক্তি হিসেবে কাজ করতে পারে। সম্ভাবনা আছে? সম্ভব না। দেখুন, এখানে যেটা বলা দরকার সেটা হচ্ছে, শ্রমিকদা বলছিলেন গান্ধীজি কথা। গান্ধীজি একটা কথা প্রায় বলতেন যে আই ডু নট বিলিভ ইন ফুলিশ কনসিস্টেন্সি। তো কনসিস্টেন্টলি যে রাজনৈতিক জীবন সেটা একজনের নাই থাকতে পারে, কিন্তু তাই বলে গান্ধীজি জয়প্রকাশ নারায়ণের সাথে কোনোভাবেই আন্না হাজারে তুলনীয় নন। কারণ গান্ধীজি, জয়প্রকাশ নারায়ণ এরা প্রত্যেকেই রাজনীতিটাই করেছেন। জয়প্রকাশ নারায়ণ স্বাধীনতার আগেও করেছেন, স্বাধীনতার পরেও দীর্ঘদিন করেছেন, এবং আপনারা জানেন আরো অনেককে নিয়ে, লোহিয়া, জয়প্রকাশ নারায়ণ, আচার্য কৃপালনী, এরা সবাই মিলে কংগ্রেসের বিরুদ্ধে, ইন্দিরা গান্ধীর ডিক্টেটরশিপের বিরুদ্ধে তারা সোচ্চারে আন্দোলন করেছেন, ছাত্র যুবদের নিয়ে রাজনৈতিক আন্দোলন করেন। না, তার আগে নেহেরুর সময় কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য ছিলেন, এবং জয়প্রকাশ নারায়ণের একজন সতীর্থ আচার্য কৃপালনী সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় 1947 সালে, 1946-47 সালে তিনি তখন কংগ্রেসের সভাপতি ছিলেন, মানে যখন স্বাধীনতা হচ্ছে আমাদের দেশে। ফলে এরা পরবর্তীকালে কংগ্রেসের বিরোধিতা করেছেন, এবং ইন্দিরা গান্ধীর পতনের কারণ হচ্ছেন এই আচার্য কৃপালনী, জয়প্রকাশ নারায়ণ, এরা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। কাজেই তাদের ভূমিকার সাথে আন্না হাজারের ভূমিকার কোনো তুলনা হয় না। কিন্তু তা বলে আন্নাকে কোনোভাবেই আমি খাটো করতে চাই না। আন্না হাজারে রালেগান সিদ্দিতে যে আন্দোলন করেছেন, বা তিনি সামাজিক আন্দোলন, নাগরিক আন্দোলন যেটাকে বলা হচ্ছে, তার একটা মুখ, এবং তিনি যে আন্দোলনের ক্ষেত্রে, হ্যাঁ অবশ্যই তিনি বিশেষত আরটিআই এর ক্ষেত্রে যে আন্দোলন করেছেন, এবং অন্যান্য বহু ক্ষেত্রে দুর্নীতি বিরোধী আন্দোলন করেছেন। এবং সবচেয়ে মজার বিষয় হলো, বহু ক্ষেত্রে রাজনীতিবিদরাও আন্না হাজারেকে কিন্তু ইউজ করেছেন। যেমন একটা উদাহরণ হলো, ভূতপূর্ব এক মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, তিনি তার 2 ক্যাবিনেট মন্ত্রীর ওপর খুব বিরক্ত হচ্ছিলেন তাদের দুর্নীতি ইত্যাদির জন্য। তিনি তখন আন্না হাজারেকে কোনো লোক মারফত বলেছিলেন যে ওনাকে অনশন করতে বলুন, এরা গন্ডগোল করছে, এবং সেই আন্না হাজারে তখন অনশন করেছিলেন। তিনি জানতেন না যে এটা মুখ্যমন্ত্রীর উইশ। আন্না হাজারে অনশন করেছিলেন, এবং মুখ্যমন্ত্রীর সুবিধা হয়েছিল ওই 2জন মন্ত্রীকে ক্যাবিনেট থেকে সরিয়ে দিতে, যে আন্না হাজারে অনশন করছেন, আপনারা। আপনি কি এই ইঙ্গিত দিচ্ছেন যে রাজনৈতিক ফাঁদে আন্না হাজারে পা দেন? না, আমি সেটা বলছি না, আমি একটা তথ্য দিচ্ছি। এই ঘটনাটা কিন্তু ঘটেছিল, কিন্তু আন্না হাজারের ইনকনসিস্টেন্সিটা অন্য জায়গায়, যেটা আপনারা আপনাদের প্রতিবেদনে দেখালেন। লোকপালের ক্ষেত্রে আন্না হাজারেই তো জনলোকপালের আইডিয়াটা নিয়ে এসেছিলেন, এবং জনলোকপালের আইডিয়াটা নিয়ে তিনি 2011 সালে দিল্লিতে বিশাল সমাবেশ করেছিলেন, এবং তিনি দীর্ঘদিন অনশন করেছিলেন। এখন প্রশ্ন উঠছে, অনেকে বলছেন সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় কেন যাননি, বা মমতা বন্দ্যোপাধ্যায় কেন একটি বেসরকারি চ্যানেলের অনুষ্ঠানে যাননি আন্না হাজারেকে থাকা সত্ত্বেও। আমি একটা প্রতিপ্রশ্ন করতে পারি, সেটা হলো আন্না হাজারেও কিন্তু সিঙ্গুরে যখন মমতা বন্দ্যোপাধ্যায় অনশন করছিলেন মেট্রো চ্যানেলে, আন্না হাজারেও আসেননি। তখন যিনি এসেছিলেন তিনি হচ্ছেন মেধা পাটেকার। মেধা পাটেকার কিন্তু আজকে আন্না হাজারের সাথে যোজন ক্রোশ দূরত্ব হয়ে গেছে। মেধা পাটেকার আজকে আপের প্রার্থী হতে চলেছেন, এবং আন্না হাজারে সরাসরি আপকে ডিজোন করছেন। কাজে আন্না হাজারে যখন জনলোকপালের আন্দোলনটা করছেন, তখন তার পাশে যারা ছিলেন তাদের যে দ্বিধা বিভক্ত হয়েছে না, সেই বিভক্তির চরিত্রটা কিরকম। অরবিন্দ কেজরিওয়াল কিন্তু জনলোকপাল নিয়ে আজকেও তিনি সরব। অরবিন্দ কেজরিওয়াল তিনি জনলোকপালের যে জায়গাটা তিনি ধরে রেখেছেন, আন্না হাজারে কিন্তু সেখান থেকে সরে গেছেন। আজকে কেন্দ্রে পার্লামেন্টে যে লোকপালটা পাস হলো, সেই লোকপালটা কিন্তু নানা অর্থেই অরবিন্দ কেজরিওয়াল যে কথাগুলো বলছেন, বিশেষত হুইসেল ব্লোয়ারদের ক্ষেত্রে যে কথাটা বলেছেন, বা অন্যান্য কয়েকটা ক্ষেত্রে যে কথা বলছেন, এই লোকপাল কিন্তু নখদন্তহীন লোকপাল। কিন্তু আন্না হাজারে সেই লোকপালকে বলছেন আ স্টেপ ফরওয়ার্ড, তিনি এটাকে সমর্থন করলেন। এই আমরা কি দেখছি, সেই লোকপাল কংগ্রেস আনছে, সেই লোকপালকে আরো অন্য দল সমর্থন করছে, এবং বিজেপিও সমর্থন করছে। আমি বলবো যে পলিটিক্যাল প্রুডেন্সের জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কেন এটা করেছেন আমার কাছে খুব আশ্চর্যজনক লাগছে। তার কারণ হচ্ছে অবশ্যই একটা বৈচিত্র্য এসছে। একই উত্তম সুচিত্রা উত্তম সিনেমা, পাশাপাশি বিশ্বজিৎ, সাবিত্রী, সুপ্রিয়া এদেরও সিনেমা যেমন আমাদের দেখতে ভাল লাগে,
তেমনি ওই বিজেপি কংগ্রেস, কংগ্রেস বিজেপি এরকম না হয়ে ওই প্রকাশ কারাট জয়ললিতা যেমন দেখা করলেন আমাদের ভালো লাগলো, আবার 14 দলের জোট হলো আমাদের যেমন ভালো লাগলো, তেমনি অরবিন্দ কেজরিওয়াল যেমন ছেড়ে দিয়ে একটা নাটকীয় পরিস্থিতি সৃষ্টি করলেন সেটাও আমাদের ভালো লাগলো। আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে যে মিটিংটা আন্না হাজারের সাথে সেটাও আমাদের একটা নতুন অভিজ্ঞতা তৈরি করছে। কিন্তু এতে মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতির কথা ব্রিগেডে দাঁড়িয়েও বলেছেন, আমি যদি ব্রিগেডের বার্তাটাকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ রাজনৈতিক বার্তা মনে করি, সেই ব্রিগেডে দাঁড়িয়েও তিনি কিন্তু কেন্দ্র রাজ্য সম্পর্ক পুনর্বিন্যাসের কথা বলেছেন। আজকের সাংবাদিক সম্মেলনটা আমি আসার আগে একটু শুনছিলাম, সেখানেও তিনি সরকারিয়া কমিশনের কথা বলেছেন। এটার সাথে কিন্তু আন্না হাজারের যে ভারত ভাবনা, আন্না হাজারের ভারত ভাবনার কোনো মিল নেই। আন্না হাজারে কোনোভাবেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পক্ষে নন। এবং লোকপাল বিল যখন প্রথম এসেছিল, জনলোকপাল যখন প্রথম এসেছিল, তখন বামপন্থীরা এবং বিজেপিও বলেছিল, একবার এক কথা বলেছিল, বিজেপি পরে আর একটা কথা বলেছিল, বামপন্থীরা এবং অবশ্যই তৃণমূল কংগ্রেস এই কথাটা বারবার বলেছিল যে লোকপাল এবং লোকায়ুক্ত আলাদা করে করতে হবে। তার কারণ হচ্ছে লোকপাল যে ফর্মে করা হচ্ছে সেই ফর্মে রাজ্যগুলোতে লোকায়ুক্ত চাপিয়ে দেওয়া চলবে না, এটা বলেছিল যে দলগুলো, সে দলগুলোর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ও ছিলেন, তৃণমূল কংগ্রেসও ছিল। কিন্তু আন্না হাজারের, আমি একটা কথা বলে শেষ করতে হবে, আন্না হাজারের কিন্তু যে জনলোকপালের দাবি, সেই জনলোকপালের দাবি হচ্ছে যে ফর্মে কেন্দ্রে, যে কাঠামোতে কেন্দ্রে লোকপাল হবে সেই কাঠামোতে বাধ্যতামূলকভাবে রাজ্যগুলোতে লোকায়ুক্ত নিয়োগ করতে হবে। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে লোকায়ুক্ত নেই। আন্না হাজারে তখন বলেছিলেন নরেন্দ্র মোদী অত্যন্ত ভালো প্রশাসক, তাকে আমি ফুল মার্কস দেবো, 100 দেবো যদি তিনি লোকায়ুক্ত নিয়োগ করেন। নরেন্দ্র মোদী কিন্তু লোকায়ুক্ত সেই সময় নিয়োগ করেননি, পরে কোর্টের আদেশে সম্ভবত নিযুক্ত হয়েছিলেন। হ্যাঁ, ফলে এই যে জায়গাটা, আন্না হাজারে কিন্তু যুক্তরাষ্ট্রীয় চিন্তার সম্পূর্ণ বিরোধী। এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে ফেডারেল ফ্রন্টের কথা বলছেন, সেই ফেডারেল ফ্রন্টের এক বিন্দু সাহায্য হবে না যদি তিনি আন্না হাজারেকে সঙ্গে রাখেন। কারণ আন্না হাজারে প্রতি মুহূর্তে ওই এক ভারত, একক ভারত, ঐক্যবদ্ধ ভারত এবং এই কথাটাই উনি বারবার বলে যাবেন এবং ফেডারালিজমের প্রিন্সিপলস গুলোর তিনি বিরোধিতা করে গেছেন। বাবু, আমার কাছে খুব সংক্ষেপে আপনার কাছে দুটো পয়েন্ট জানতে চাইব। এক হচ্ছে যে শুধু আন্নার এক ভারতের কথা যে মানতে হবে তা তো নয়, এই যে আন্না হাজারেকে পাশে বসিয়ে যে ভাবমূর্তি, সেটার তো একটা জাতীয় ইম্প্যাক্ট আছে, এক নম্বর আছে কিনা আপনার মত। এবং 2 নম্বর হচ্ছে যে যেটা আপনি বলছিলেন যে আন্নার সঙ্গে মমতার কোন কোন ইস্যুতে কাছাকাছি, একদম পরিষ্কার প্রেস কনফারেন্সে অ্যানাউন্স করেছেন যে 17টার মধ্যে অধিকাংশটা নাকি মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিয়েছেন, 2-3টে নিয়ে আলোচনার বাকি আছে। তো আমি এখানে আমার একটা অজ্ঞতার কথা বলি, আমি শ্রমিকদাকে একটাকে জিজ্ঞেস করছিলাম এই 17টা কি কি আছে, আমি খুব ভালো করে জানি না। এই 17টা কি কি চিঠি তো গেছে পার্টিগুলোর কাছে গেছে, আমি ওয়েবসাইটে একটু সার্চ করেছিলাম, আমি ওই 17টার ডিমান্ড কি কি আন্না হাজারে চেয়েছেন জানি না। আমি জিজ্ঞেস করছিলাম, শ্রমিকদা দু একটা কথা বলছিলেন। তো তার মধ্যে কি ফেডারেল প্রিন্সিপলস গুলো আছে, যেটা কেন্দ্র রাজ্য যে অর্থনৈতিক যে কাঠামো বিন্যাসের ক্ষেত্রে কথা আছে, কিন্তু ভোট ক্যাচিং এর ক্ষেত্রে আজকে যদি পশ্চিমবঙ্গে ভোটে জিততে মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্না হাজারের উপর নির্ভর পশ্চিমবঙ্গের বাইরে জাতীয় দুর্ভাগ্যের আর কিছু হয় না। আর জাতীয় মানে ন্যাশনাল মেন্টর, আমি একটা সেকেন্ড একটু শেষ করে দিই। জাতীয় রাজনীতিতে আন্না হাজারেকে যে নাগরিক আবেদন, আন্না হাজারের ওয়েবসাইটে বলুন বা অন্য ক্ষেত্রে বলুন, যে নাগরিক আবেদন, সেটা কিন্তু অরবিন্দ কেজরিওয়াল নিয়ে নিয়েছেন। এবং অরবিন্দ কেজরিওয়ালের সাথে যারা আছেন, সে সাজিয়া ইলমিও হতে পারেন, সে মেধা পাটেকার হতে পারেন, সে মনীষ সিসোদিয়া হতে পারেন বা অন্য কেউ হতে পারেন, তারা কিন্তু আন্না হাজারের যে আবেগ নিয়ে তিনি চলেছিলেন সেই আবেগটা নিয়ে নিয়েছেন অলরেডি। সেই জায়গাটা মানে নাগরিক আন্দোলন থেকে রাজনৈতিক আন্দোলনে যে রূপান্তর নিয়ে নিয়েছেন, কাজে সেই জায়গাটা আমি খালি একটাই কথা বলতে চাই, অন্য কোনো বক্তব্য নেই। আন্না হাজারাকে নিয়ে একটা মিটিং হয়েছে, কিন্তু তার জন্য যদি কেউ মনে করে থাকেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবাংলায় জিততে গেলে আন্নার মুখ দেখাতে হবে, তাহলে আমি শুধু এইটুকুনি বলবো যে আমার মনে হয় যে এটা একেবারেই সুযোগ সন্ধানী কথাবার্তা হচ্ছে। আর পশ্চিমবঙ্গে 42টা সিটে
42টাই তৃণমূল জিতবে, পারলে আমাদের নামে। আমি তো একটা কথা বলছি, নিয়ে কোন দল জবাব দেয়নি। আন্না হাজারে মমতা ব্যানার্জিকে ভালো লেগেছে কারণ তিনি জবাব দিয়েছেন, তাহলে ওনার দলের নেত্রী শতদফা মেনে নিয়েছেন। আমি একটু মনদাকে বলবো আলোকপাত করতে, শতদফার যদি 3টে একটা দফা বলতে পারেন। আমার কি দরকার? জানি লোকজন জানবে, লোকজন যা জানা সেটা প্রেস কনফারেন্সে বলে না। পার্টির কথা বলতে আমি সামনে 2 মিনিটের মধ্যে জানাবো। আমার ইলেকশন ইস্তাহার জানাবো। আমার এত বাজার খারাপ হয়নি যে আমার ঘরে চুপ করে না। আমি একটা শোনো, আজকে যে অবস্থাটা হয়েছে, যেটা আমি শুরুতে বলেছিলাম, যে আজকে বিভিন্ন কেলেঙ্কারির সঙ্গে এমনভাবে জড়িয়ে পড়েছে, আজকে মানুষের দৃষ্টিটাকে অন্যদিকে ঘোরাতে হবে। দুজনে দুটো ইন্টারেস্ট নিয়ে গেছে। মমতার ইন্টারেস্ট হচ্ছে কি, যে আমি টেট কেলেঙ্কারি নিয়েছি, আমি সুদীপ্ত সেন চলে যাওয়ার পর আমার একটা ছবি 1,86 লক্ষ টাকায় বিক্রি হয়নি, আর কোনো কেউ শিল্পী আমার দিচ্ছে না। অতএব এর সঙ্গে চিট ফান্ডের সঙ্গে তার দলের মন্ত্রী, তার দলের অনেক এমএলএ, তার দলের অনেক নেতা ওতপ্রোতভাবে, এবং অনেকে বলছে তার পরিবারেরও অনেকে জড়িয়ে পড়েছে। এইটা থেকে বাঁচতে হবে, টেট কেলেঙ্কারি থেকে বাঁচতে হবে। ল অ্যান্ড অর্ডারটা এমন অবস্থা আছে, কোর্টে ভৎসনা, তা থেকে বাঁচতে হবে। সেই জন্য আন্নার আবার আন্নার অবস্থা তাকে আপনি কি জানেন ছবিটা তাকে আবার পার্টিতে ভেসে আসতে হবে, রাজনীতিতে আবার ভেসে উঠতে হবে। সেই জন্য তাকেও একটা অবলম্বন দরকার। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে 6 মাস 1 বছর ধরে জেল থেকে জন্য আজ পর্যন্ত বলো তো, যে যদি তাই হয়, সুদীপ্ত সেন 1,86 লক্ষ টাকা দিয়ে তার ছবি কিনেছিল, সেই ছবিটা কোথায় আছে? সুদীপ্ত সেন আমি কি করে জানবো? কোথায় আছে? আপনি বলে দিন তো কোথায় ছিঁড়ে ফেলে দিয়েছে ছবিটা? বলে দিন, আমি জানি ছবিটা বার করে দিন। ছিঁড়ে ফেলে দিয়েছে তো। মমতা ব্যানার্জির ছবি কত টাকা বিক্রি হয়, তারপর তো কেউ কিনছে না। ভারতবর্ষের ব্যাংকের কাছে আছে, তারপর তার কেউ কিনছে না। ট্যাক্সের কাছে এক আছে। বছরে কোনো ছবি বিক্রি হয়েছে হয় না। এখন কেন ছবি নিলাম হচ্ছে না? এখন আর ছবি বিক্রি হচ্ছে না। পার্টি তো চলছে, আপনি নিলাম হচ্ছে না। এখন আর ছবি ছবি আনা হচ্ছে, এখন আর ছবি হচ্ছে না। পার্টি চালাবে এটা আপনাদের এত এখনো চলছে ওরা 34 বছর ধরে লুট করবে, 2 লক্ষ কোটি টাকা ধার রেখে যাবে। তোমরা 34 বছর ধরে 2 বছর লুট করবে। ওরা 34 বছর লুট করছে বলে আমরা 2.5 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মানে পার্লামেন্টের রোজগারের টাকাও তো পার্টির জন্য দিয়ে দিচ্ছেন। আপনার রোজগারের টাকা আপনি পার্টিতে দিচ্ছেন, সবাই মিলে দিচ্ছে তো। মমতা ব্যানার্জি বললেন আমার ছবির টাকা দিয়ে চলে, সেটাই বললেন। ভালো নয়, এখন তো ছবি নিলাম হচ্ছে না, এখন কি হচ্ছে? আপনারা দিচ্ছেন। আমি সুমনের কথা বলতে বড় এক্সিবিশন নামছে, আমি একটা কথা বলবো, আবার দেখা যাবে আপনি আবার এখন তো কেটিসি এসে গেছে, আমি দেখেছিলাম আবার কেটিসি এসে গেছে তো কিনবে না, এবার তো কেটিসি কিনবে। আমি তো সেন কাছে কেটিসি গেছে, আমার তো চিট পাটা কারণে নিলামে কিনতে না না তো সেন গাছে কেটিসি আসছে, আবার কিনবে কি আছে? ছবি কেনা বিক্রি নিয়ে না না প্লিজ চলুন না, ইডি আছে, সেবি আছে, তাই না? ভারতবর্ষে এতগুলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আছে, তাদেরকে চাইয়ে করতে পারে, তারা করুক, সে তো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। না না, ইডিকে কেন, ইডির সামনে কেন সুদীপ্ত সেনকে হাজির করতে দিল না বাংলার পুলিশ? এই প্রশ্ন এখনো পরিষ্কার হলো। আপনি লিখেছে যদি বাংলার পুলিশ কোর্টে গিয়ে বলছে তাহলে জুডিশিয়ারি কি হাতে মানে এমনি আছে, জুডিশিয়ারি নির্দেশ দিয়েছে, নির্দেশ দিল, নির্দেশ দিয়েছে, রিজেক্ট করে জুডিশিয়ারি দ্বারস্থ। এখন সাবজুডি কাগজ দিতে বলেছে, তাদেরকে দিচ্ছে না কাগজ। আমি আলোচনার জুডিশিয়ারি ঢুকে আছি। শ্রমিক, প্রথম কথা যে একটা আলোচনা দীর্ঘক্ষণ ধরে চলছিল, যে কখনো মহাত্মা গান্ধী, তারপরে জয়প্রকাশ নারায়ণ, তারপরে আন্না হাজারে। এখন মহাত্মা গান্ধী যে সময় রাজনীতিটা করেছিলেন, যে সময় কংগ্রেসের নেতৃত্ব দিয়েছিলেন, ব্রিটিশ বিরোধী অভিযান করেছিলেন, তার প্রেক্ষিতে সেটা সম্পূর্ণ একটা রাজনৈতিক বিষয় ছিল, এবং তার যা ফলোয়ার্স, তাকে ম্যানিং যারা করেছিলেন সর্বভারতীয় মানুষ। জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে যে আন্দোলন তৈরি হয়েছিল ইন্দিরা গান্ধীর এমার্জেন্সির বিরুদ্ধে, তার আন্দোলনের কিন্তু যে লোক জুগিয়েছিলেন সমস্ত রাজনৈতিক দল তার পাশে এসে দাঁড়িয়েছিলেন। যেটা আমাদের দলের কথা বলি, তদানীন্তন ভারতীয় জনসংখ্যার 98 জন এমপি হয়েছিলেন জনতা পার্টির টিকিটে, নাম পাল্টে পতাকা পাল্টে, সবাই তখন এক হয়েছিল। সঙ্গে নিয়ে কাদের না, ওনারা সঙ্গে ছিলেন, নিয়ে ওনারা সঙ্গে ছিলেন। জানেন না আপনি ওই সময় ছিলেন না, 2 থেকে 88 ওনাদের সঙ্গে নিয়ে আপনি জানেন না। আমাদের সঙ্গে প্লিজ ইতিহাসকে বিকৃত করা হচ্ছে, প্লিজ না না না, ইতিহাসটা বিকৃত। আরে আবার সেবা করতে দিন না, তখন জনতা পার্টি
ছবি না রয়েছে এখন না 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 ছবি আছে আরে জনতা পার্টিতে তৈরি হয়েছিল কংগ্রেস ও আরে তার মধ্যে সিপিএম ছিল না আচ্ছা আরে তার মধ্যে সিপিএম থাকবে কেন সিপিএম আলাদা ভাগ নেবে সিপিএম জনতা পার্টির মধ্যে ঢুকতে যাবে এখন তুমি 1980 তে ছিলে বিজেপির জন্ম সেই বিজেপিকে কিন্তু এই যে বলছেন কংগ্রেস বিজেপি চলছে না, তাই কংগ্রেসকে হারানো যেতে পারে, কংগ্রেসকে টপকে 1 নম্বর দল হওয়া যেতে পারে, এটা দেশের মানুষকে দেখানোর জন্য ওই তথাকথিত বিজেপির 44 বছর সময় লেগেছে। যারা রাজনীতি করেন তারা জানেন তার মধ্যে সীমাবদ্ধতা কতটা, এবং একটা মেরুকৃত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে একটা রাজনৈতিক দল রাতারাতি নিজেকে সর্বভারতীয় বানিয়ে ফেলা যায় না। আমি যদি কালকে বলি যে পশ্চিমবঙ্গের আগামী নির্বাচনে 41টা আসন জিতবে বিজেপি, তাহলে লোকেও কিন্তু আমাকে সুস্থ বলবে না, আমার কথার কোনো মূল্য থাকবে না। সুতরাং আসন জেতা বিভিন্ন রাজ্যে এটা একটা সম্পূর্ণ অন্য বিষয়, কিন্তু এই যে দুর্নীতির প্রসঙ্গ নিয়ে আলোচনা হচ্ছে, আমি শুধু একটা অন্য প্রসঙ্গে যাচ্ছি। সারদার কথা আমি বলছি না কারণ একটা সারদা পশ্চিমবঙ্গের কি ক্ষতি করেছে মানুষ দেখেছে। এরপরে রামকৃষ্ণ, বিবেকানন্দ, অভেদানন্দরা বাকি, যদি তাদের লালবাতি জ্বলে মানুষ কোথায় যাবে সেটা মানুষ বুঝবে। সেটার সঙ্গে কিন্তু উপকৃতই হোক আর সেটা ধ্বংসের রাস্তায় যাক, বঙ্গবাসী যাবে। কিন্তু প্রত্যেক রাজ্যেও কিন্তু চিটফান্ড আছে। আমি বলতে পারবো না আমি বিজেপি শাসিত কোনো রাজ্যে চিটফান্ড নেই। প্রশ্ন হলো এই সারদার আগে আরেকটা চিটফান্ড কোম্পানি সে 3,500 কোটি টাকা বাজার থেকে তুলে নিয়ে চলে গেছে, যার মধ্যে 7 জন আত্মহত্যা করেছে। সেই ভদ্রলোক এখন এই মুহূর্তে মহারাষ্ট্রে ব্যবসা করছে গিয়ে। আমার মনে হয় আমাদের এখানে যারা এই সমস্ত নিয়ে আন্দোলন করছেন তাদের বেলেগাঁও সিদ্ধিতে গিয়ে তাদের একবার আন্নার কাছে বলা উচিত যে দেখুন এই লোকটি আমাদের বাংলা থেকে পালিয়ে গেছে এবং এত মানুষ হাহাকার করছেন, এতগুলো পরিবার বেঁচে গেছে, আপনি এর পাশে দাঁড়ান, এদের জন্য অনশন করুন। 1 2 হচ্ছে যে ছবি বিক্রি চাপানো সেটা বলুন। আমি শোনো বলো না, আমি যেটা আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার। আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলেছি যে সিপিএমের আমল অবশ্যই জন্ম হয়েছে, সিপিএম পিতা, তৃণমূল মাতা। আমরা এখন দর্শক, আমাদের তো ক্ষমতা নেই, আমরা মাইক্রোস্কোপিক। আমরা পালক পিতা নাকি না মাতা। আচ্ছা, আমাদের বক্তব্য পরিষ্কার। এবার যেটা প্রশ্ন মাতার আবির্ভাব হলো কি, আপনি আরে জন্মাবস্থায় ছিলেন তো, টেস্ট টিউব বেবি হতে পারে নাকি ছিলেন? আচ্ছা সে হয় আচ্ছা আন্না থেকে আমরা চিটফান্ডে এবার যে ছবি হয় এবার নয় এবার না এবার সে বলবেন না। আপনি বলছেন চিটফান্ডগুলো তৃণমূলের গর্বে জন্ম নিয়েছে গেল। আবার আপনারা সারদার ব্যাপারে এত লক্ষ অ্যাপ্লিকেশন নিয়ে গরিব লোকগুলোর মুখে টাকা তুলে লাইন করে গেছি, কোথাও একটা ইট পড়েনি, কোথাও বিক্ষোভ হয়নি। ফ্যামিলির লোক যারা ডাইরেক্টর আছে কাউকে তো অ্যারেস্ট করা হলো না, জিজ্ঞাসাবাদ হলো না। আবার আমার দরকার কি? সারদার বাইরে যাদের কোর্ট নির্দেশ দিচ্ছে এই যে ছবি কেনা কি ডিরেক্টর বলে আছে আমি কি করেছে? এই সরকার তো একটা মামলা নিজে থেকে রুজু করেনি, সরকার যে মামলা আছে অন্য লোক সরকার তো অভিযোগের মাইনে পায়নি সাংবাদিক সেই মামলা, হ্যাঁ তাই তো মামলা করছি সরকার কে বলছে? সরকার তত পর্যন্ত সরকার এফআইআর মামলা কুনাল ঘোষকে নিয়ে এফআইআর করার কথা সরকার একটাও করেনি। যদি মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় রুখে না দাঁড়াতেন, চিটিংবাজির বিরুদ্ধে একটা এফআইআর করলো গভর্নমেন্ট, গ্রামের মানুষগুলো অভুক্ত থেকে দুটো রুটি অর্পিতা ঘোষ মাইনে পায়নি বলে, কুনাল ঘোষ মাইনে দেয়নি বলে, 500 কোটি টাকা। হ্যাঁ হয়েছে তো, হয়েছে। 75 বহু লোক মারা গেছে, সিপিএম এর 50,000 লোক মারা গেছে। আরে সিকিউরিটির জন্য 35টা লোক 50,000 লোককে খুন করেছে। এগুলো খুশি বলা যায়, 35 যা খুশি বলা যায়। মুখ্যমন্ত্রী গেছেন চিঠি এর আগে সঞ্চয় নিয়ে যায়নি, সিপিএম এর তো যায়নি, সঞ্চয়িতা নিয়েও গেছে তো, গেছে তো, তার জন্য কি করবো? সেখানে তো প্রতিবাদ কি করবো? মমতা বন্দ্যোপাধ্যায় কি করবে? মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে তিনি কমিশন করে সিপিএম যা করছে কংগ্রেস তৃণমূল কোথায় করতে হবে? চিটফান্ডের কাছে কম্প্রোমাইজ করে এখন যেটা যুক্তিদাতা নিয়েছে। না আন্না হাজারের কাছে চিটফান্ডের একজন কর্তা গিয়ে হাজির হয়েছেন তো, মুকুল রায় যেহেতু কেডিসি গেছে বলে সেই জন্য এটাকে চিটফান্ড যদি কেডিসি বলে আপনি যদি প্রশ্ন আনতো তখন আজকে যদি আন্না হাজারের কাছে চিটফান্ডের একজন কর্তা না যেতেন, যার বিরুদ্ধে কেস চলছে, যার বিরুদ্ধে আদালতে বিচার চলছে, উনি তো ভারতবর্ষের সংবিধান মেনে রাজ্যসভার সদস্য হয়েছেন। যদি অন্যায় হতো ফাঁক খুঁজে 6 বছরের জন্য নির্বাচিত হয়েছিল, 2 বছর বাকি ছিল। কেন ঝাড়খণ্ডে 6 বছর নির্বাচিত, এই প্রথম ভারতবর্ষের ইতিহাসে একজন লোক 6 বছরের টার্ম পুরো করার আগে এখানে পশ্চিমবঙ্গে নির্বাচিত হয়েছে। সেটা যদি অন্যায় থাকে, আমি তো বলিনি যে অন্যায় থাকলে যদি থাকলে তাকে আমি তো একবার বলিনি সেটা অন্যায় প্রমাণিত হলে করা যাবে না, সেটা তার এখন তো কিছু হয়নি।
এখন যখন হয়নি মিথ্যা কথা বলছে আমাদের সময় একেবারে শেষ। একবারে শেষ করতে হবে না। আমার একটা কথা আছে, এত ছবি নিয়ে কথা হচ্ছে, আমার একটা 142টা আমার সময় একেবারে শেষ। এটা লিখে দিতে পারেন না, মনে হয় 142টা সবচেয়ে বেশি বলেছে। আমার একটা কথা, ভারতবর্ষের সংবিধান মেনে সুশান্ত ঘোষ বিধানসভায় জিতেছেন, তারপরে কি সিমির লোক রাজ্যসভায় চলে গেছে, সিমির ফাউন্ডার প্রেসিডেন্ট, অন্য কথা। সামনে বলছে বসছেন তো সিমির ফাউন্ডার প্রেসিডেন্ট রাজ্যসভায়, সেই লোকই কিন্তু 2000 কেডি সিং রাজ্যসভায় সংবিধান যে মেনে লোক যে ব্যক্তি, মানে আমি সুদীপ্ত সেনের কথা অবশ্যই বলছি না, যে ব্যক্তি মমতা ব্যানার্জি তো ডিক্লারেশন দিয়েছেন কে কত টাকায় ছবি কিনেছে, যে ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি 1 কোটি কিছু বেশি টাকায় কিনেছেন, সেই ব্যক্তি 2006 সালের বিধানসভা নির্বাচনে উৎসাহিত হয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের জন্য এর বাইরে দাঁড়িয়েছিলেন, আমাদের ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের কাউন্টিং স্টেশনের বাইরে। তখন ছিল ব্র্যান্ড বুদ্ধ। এরা খালি জামা বদলায়। সময়ের ক্ষমতাবান লোকেরা, ব্যবসায়ীরা, তারা সিপিএমেরা বলে জমি নেয়, সিপিএম বলে জমি নিয়ে ফুলে ফেপে ওঠে। এবার সরকার পরিবর্তনে যে শাসক দলের কাছে চলে এসছে, যিনি ব্র্যান্ড বুদ্ধ বলছেন, আজকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টেজে যে লক্ষণ শেঠকে নিয়ে এত আলোচনা চলছে, সেই লক্ষণ শেঠের দক্ষিণস্থ তারা আজকে চলে গেছে অন্যদিকে। আর সকালে নেতাই ভালো, রাত্রে নন্দীগ্রাম খারাপ, দুপুরে সিঙ্গুর ভালো, রাত্রে আবার নেতাই খারাপ, সেটা করতে হচ্ছে না আমাদের। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আন্না হাজারে, না না আমার সময় একেবারে কম সেলিমদা, আন্না হাজারে এবং মমতা বন্দ্যোপাধ্যায় নতুন সমীকরণ নিয়ে বুঝতেই পাচ্ছেন যে লোকসভা ভোট সামনে চলে এসছে, সেই জন্য রাজনৈতিক বিতর্ক অবধারিতভাবে এই অনুষ্ঠানেও তুঙ্গে উঠলো। আমার সময় একেবারে শেষ। শুধু মনে করিয়ে দেব যে রাজ্যসভার কথা হচ্ছিল, রাজ্যসভার নবনির্বাচিত সাংসদ মিঠুন চক্রবর্তী এসেছিলেন এবিপি আনন্দ স্টুডিওতে। কি বললেন তিনি দেখুন আগামীকাল সন্ধ্যে 7টায়। এমএলএ ফাটাকেষ্ট, মিনিস্টার ফাটাকেষ্ট, তারপর এখন এমপি ফাটাকেষ্ট। কেমন লাগছে? দলীয় শৃঙ্খলা মানতে তোমার অসুবিধা হবে না? সারা জীবন পর্দায় অন্যায়ের প্রতিবাদ করেছো, দলের ভেতরে অন্যায় হলে দল অন্যায় সিদ্ধান্ত নিলে প্রতিবাদ করতে পারবে? টিভির সামনে চেঁচিয়ে বলছি, এই সম্বন্ধে যদি কোনো দাগ পড়ে যায়, এই ভাই বোনের সম্বন্ধে, I will resign right now. তোমার ফিল্মের রাজনীতিবিদরা সবসময় খারাপ, এখন মানবে? তাহলে কি চিত্রনাট্যটা ভুল লেখা হয়েছিল? জ্যোতি বসু আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বাঁচতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাছনি, জ্যোতি বসুকে বেঁচেছিলে, আজ আফসোস হয় না? জ্যোতি বসু ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পলিটিশিয়ান, কারণ ডাউট আছে। তুমি আমাকেই বলেছিলে যে সব পার্টিতেই তোমার ফ্যানেরা আছে, কাউকে তুমি আঘাত দিতে চাও না। তাহলে এখন তোমার বামপন্থী ফ্যানেরা আঘাত পাবেন না? বামপন্থী নেতাদের সঙ্গে যোগাযোগ আছে এখনো? এই যে সম্পর্ক, সুভাষদা চলে যাওয়ার পরও রমলা চক্রবর্তীর হয়ে তুমি প্রচারে গেছো, এই সম্পর্কগুলো সমস্ত ইনট্যাক্ট আছে বা রাখতে পারবে? আমি আমার জেতার পর প্রথম ফোন করেছি বৌদি। রাজনীতিতে এসেছো, মিথ্যে প্রতিশ্রুতি দেবে না? মিঠুনদা, তুমিই বলেছিলে যে মিনিস্টার হয়ে যাওয়ার পর দিন থেকে মদ্যপান করবে না, এটা করবে না, সেটা করবে না। এই রকম একটা পরিবর্তন, এটা আদতে সম্ভব নয়, অন্তত তুমি পারবে না। তোমাকে নিজেকে কোনোভাবে সাংসদ হতে গিয়ে চেঞ্জ করতে হয়নি? আমার এখন 2 সপ্তাহ, বেশ, +1। প্রেমিক মিঠুনটা কোথায় গেল? আমি তো +1টা যার জন্য আপনি বসে আছেন। আমার চোখের দিকে তাকিয়ে তুমি কি কি ভাবছো সব বুঝতে পারি তোমার সময়। মানুষের ভেতরটা ছুঁতে চাওয়া এবং কেউ ভেতরটা ছুঁলে সেটা প্রতিদান দেয়া, সারা জীবন মনে রাখা, এই উষ্ণতাটা রাজনীতিবিদ ছাড়ো। এই জন্যই কি মহিলারা মিঠুন চক্রবর্তীকে এত পছন্দ করে? কৃষ্ণর তো কোনো জায়গা নেই রে, উনি তো বাঁশুরি বাজিয়েই যান।